একটা বুদ্ধিদীপ্ত সিনেমা এবং একটা ভালো সিনেমা, একটা ভালো গল্প মানুষ বুঝতে পারে। এখন তো জিএ কোম্পানিতে আছি। এসবিএফ ফার্স্ট কোম্পানি ছিল। ওখানে অ্যাজ এন এডিটর জয়েন করি। পরবর্তীকালে অ্যাড এ শিফট। একটা টাইমে ছিল যখন অ্যাড ফিল্মে খুব গুরুত্ব ছিল। আমার আগে ঋতুপর্ণ ঘোষ ওখানে মানে দীর্ঘদিন কাজ করেন। উনি ওখান থেকে স্টার্ট করে এবং রেসপন্স ওনার অনেক ফিল্মে আরকি রেসপন্সে শুট করাও ছিল। অনেকদিন অ্যাডে ছিলাম, অনেকগুলো অ্যাড করেছিলাম এবং তারপরে মনে হলো দেখি এতদিন অ্যাডে ছিলাম, এবার একটু ফিল্মসের মধ্যে আবার ঢুকি। কারণ ফিল্মসটা হচ্ছে ডেফিনিটলি আরকি আল্টিমেট গোল। বাট আমার যেটা বেঙ্গল ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি আমি ফেস করেছি সেটা হচ্ছে যে যদি কেউ ইয়াং লোক হয় তাকে না সবাই মিলে একদম মাথা মুড়িয়ে খাবে। এবং এই ফিল্ডটার একটা স্বাধীনতা এটাই আছে যে তুমি নিজে যা খুশি করে বলতে পারো যে আমি এটা করেছি ভাই, আমি একজন ডিরেক্টর। মানুষকে চাই হলে দেখুক, সিনেমা দেখুক, এনজয় করুক। আমি একটা ডকুমেন্টারিতে রিসেন্টলি কাজ করেছি, গাজন বলে একটা ডকুমেন্টারি, ওটা স্ক্রিনিং হয়েছিল। যেটা পৃথিবী কেউ ভাবতে পারেনি সেটা তুমি প্রথমবার কেন ভাবছো বাবা? সবাই যেটা ভেবেছে সেরকমই করো। সাকসেসের রেটটা 10টা সিনেমা বানিয়ে ফেলেছি, 15টা সিনেমা বানিয়ে ফেলেছি, 4টে ন্যাশনাল অ্যাওয়ার্ড বাড়িতে রাখা আছে, আমি একটা এক্সপেরিমেন্ট করছি। নমস্কার। বৈঠকখানার নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। নতুন বছরে আপনাদের পরিবারের সবাই খুব ভালো আছে। তো আমি সাবির, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটা নতুন পর্বে এবং দেখতেই পাচ্ছেন আজকে আমাদের সেটআপটা একটু আলাদা। তো সেটা কেন? সেটা আমরা অন্যদিন কখনো বলবো কেন। বাট আমরা একটা নতুন ধরনের কাজ করার চেষ্টা করছি, যারা বৈঠকখানার নিয়মিত দর্শক তারা জানবেন। তো এবার আসি আপনাদের যিনি অতিথি তাকে নিয়ে। তিনি একজন খুব বড় মাপের শিল্পী বলা যেতে পারে। তিনি অনেক কিছু করতে পারেন। তিনি পেশায় একজন পরিচালক এবং তাছাড়াও তিনি আরো অনেক কাজ করেন। তিনি আমাদের ক্রিয়েটিভ ফিল্ডে বাংলার অনেক ধরনের কাজের সঙ্গে যুক্ত। সেটা ওনার সাথে কথা বলতে, বলতে জানবো। তিনি অ্যাড ফিল্ম বানাতেন। সাক্ষাৎ ঋতুপর্ণ স্যার মারা যাওয়ার পর, বা মারা যাওয়া না বলা উচিত না। ঋতুপর্ণ স্যার যে জায়গায় কাজ করতেন রেসপন্স, সেখানে উনি অ্যাড ফিল্মে কাজ করতেন অ্যাজ এ ডিরেক্টর। তো উনি চলে যাওয়ার পর সম্ভবত অনেকদিন বন্ধ থাকার পর বোধহয় ওনার জায়গাটা উনি নিয়েছিলেন। তো এরকম একটা শিল্পীর সঙ্গে আজকে আড্ডা মারার আমাদের সৌভাগ্য হচ্ছে এবং হয়তো এনার অনেক কাজও ইন ফিউচার আপনারা চোখে দেখবেন। তো আর বকবক না করে ওনার সঙ্গে আলাপ করি, ওনার সঙ্গে আড্ডা মারি এবং জানি আপনাদের সম্বন্ধে অনেক কিছু, অনেক কথা এই ইন্ডাস্ট্রির। তাই চলুন আলাপ করে দিই আপনার সঙ্গে রাজদীপের। নমস্কার। নমস্কার, নমস্কার সবাইকে। আজকে আমাকে বৈঠকখানায় সাব্বির ডেকেছে, ইনভাইট করেছে। তো থ্যাংক ইউ। খুব ভাল লাগছে এসে। অসাধারণ একটা সেটআপ এবং মানে প্রচুর আড্ডা দেওয়ার, প্রচুর মন খুলে কথা বলার ইচ্ছা আছে। তো দেখা যাক একদম কিরমভাবে এগোয় পুরোটা। ধন্যবাদ এখানে আসার জন্য। তো থ্যাংক ইউ। আমাদের স্যার রাজদীপ ঘোষ কিন্তু অনেক বড় মাপের শিল্পী। উনি অনেক কিছু করতে পারেন। সেটা আমরা জানাবো আপনাদেরকে একটু পর। তো তোমার সিনেমায় আসা তো সিনেমা আসার আগে তুমি বোধহয় অ্যাড ফিল্ম করতে, রাইট? সিনেমায় আসার আগে অ্যাড ফিল্ম করতাম তা নয়। না, স্টার্ট অ্যাকচুয়ালি সিনেমা থেকেই। মানে আমি ফিল্ম স্টুডেন্ট। তো ফিল্ম নিয়ে পড়েছি এবং তারপরে সিনেমায় কাজ করেছি। পড়াশোনা করেছো? সে ফিল্মস নিয়ে পড়েছি। কোথায়, কোন কলেজে ছিলে? সল্টলেকের কলেজ ছিল, ইন্ডিয়ান কলেজ অফ আর্টস অ্যান্ড ফিল্মস বলে। কোন ব্যাচ ছিল? ওটা ছিল আমার 2011 ব্যাচ। 11 মানে 2014 পাস আউট। আচ্ছা। 2014 পাস আউট। তারপরে এসআরএফটি তখন ওই যখন কলেজ ছিল ওই টাইমে এসআরএফটি এর সাথে কাজ করতাম। আমাদের বিভিন্ন প্রজেক্টস এ কাজ করেছি। ডিপ্লোমা প্রজেক্ট যেগুলো হতো, অ্যাসিস্ট করা সেগুলো করেছি এবং তারপরে ফার্স্ট জব মানে সেই পয়েন্টে অনেক ফেস্টিভালস এর জন্য শর্ট ফিল্মস বানাতাম। বিভিন্ন আমাদের একটা সার্কিট ছিল, কাজ করতাম একসাথে অনেক বন্ধু-বান্ধবের। এই দীপশঙ্করও চেনে, তো অনেক এদের সাথে কাজ করেছি। তারপরে যাই হচ্ছে এসবিএফ এ। এসবিএফ ফার্স্ট কোম্পানি ছিল। ওখানে অ্যাজ এন এডিটর জয়েন করি। ওটা তো সিনেমা মানে তখন সিনেমা স্টার্ট হয় আরকি। তার পরবর্তীকালে অ্যাডে শিফট করি আরকি। মানে বেশ কিছু বছর আরকি এরকম ফিল্মস এ কাজ করার পর অ্যাডে শিফট করি। তার একটা মেজর কারণ ছিল যে আমার মনে হতো যে মানে অ্যাড ফিল্মের এই যে ১ মিনিটে গল্প বলার ব্যাপারটা, তো সেটা আমার মনে হতো যে somehow এই ১ মিনিটে গল্প বলার ব্যাপারটা খুব স্ট্রং করে দেয় ফিল্ম মেকিং সেন্সটাকে। যখন সিন বিল্ড আপ করতে হয় বা একটা ওভারঅল ২ ঘন্টার গল্প বলা, সেখানে যদি ১ মিনিটে কেউ একজন খুব ভালো একটা কিছু বলতে পারে, ২ ঘন্টায় সে ফাটিয়ে বলবে আরকি জিনিসপত্র এবং অনেক এনগেজিং হবে। ওই সাইডটা দেখার জন্যই মেইনলি অ্যাডে শিফট করা। আমি একজন পরিচালক হিসেবে আমার এটা খুব কাজ করতে ইচ্ছা আছে অ্যাড ফিল্মে। কারণ আমার খুব চ্যালেঞ্জিং মনে হয় যে কি করে করে। রাইট। আর ছোটবেলায় যেভাবে অ্যাড ফিল্ম দেখেছি, খুব সম্ভবত সুইট সার্কারও এখান থেকেই। একদম, একদম। অনেক ভালো, ভালো ডিরেক্টর এসেছেন। একদম, একদম। তো আমি নিজেকে একবার টেস্ট করতে চাই যে এখানে কিভাবে মানে কাজটা করা যায়। তুমি কাজটা করেছো। তো আমার তোমার থেকে অনেক কিছু জানার আছে আজকে। তো আমরা বোধহয় ১ম কোনো অ্যাড ফিল্ম মেকারকে আমরা এখানে পেয়েছি আমাদের আড্ডায়।
তো তোমার থেকে জানার চেষ্টা করবো তুমি রেসপন্সে কাজ করতে। রেসপন্সে কাজ করতাম। অ্যাডে রেসপন্স জেনেসিসেও কাজ করেছি। বাট মেইনলি আমি অ্যাড গুলো বানিয়েছি রেসপন্সের জন্য। রেসপন্সে তোমার আগে ঋতু স্যার কাজ করতেন। আমার আগে ঋতু স্যার কোইন্সিডেন্টলি মানে ডেফিনিটলি এটা শুনতে এরকম লাগবে। বাট হ্যাঁ, ঋতুপর্ণ ঘোষ ওখানে মানে দীর্ঘদিন কাজ করেন। উনি ওখান থেকে স্টার্ট করে এবং রেসপন্স ওনার অনেক ফিল্মে আরকি রেসপন্সে শুট করাও। রেসপন্সের ইন্টেরিয়রই মানে ভেতরেই শুট করা আছে। ওই যে টেবিলে বসতো ওই টেবিলেই বসে শুট করেছে। এরকম আছে। তো ওখানে দীর্ঘদিন কাজ করতেন এবং তারপরে তো উনি ফিল্মে পুরোপুরি শিফট করে যান, সিনেমা বানান এবং তারপর রেসপন্সে কাজটা সেট ড্যাশ করে যায়। তো উনি চলে যাওয়ার পর তখন ডিভিশনটা আরকি সেইভাবে রান করে না। তো তারপর রেসপন্স ওটা আউটসোর্স করা শুরু করে। তার পরবর্তীকালে অনেকটাই পরে আরকি। তো আমি জয়েন করি এবং আমি ওই ফিল্ম ডিভিশনটা তখন আবার রিস্টার্ট করি ইন-হাউস যে ওদের ইন-হাউস থেকে তখন আমরা ফিল্ম বানানো স্টার্ট করি। মানে ফিল্মস বলতে শর্ট ফিল্ম, লাইট ফিল্মস এগুলো। আর মানে রেসপন্সের আর তারপর ঋতুপর্ণ স্যার আর তারপর তোমার আর ৩টে আড়াআড়ি নিয়ে ব্যান্ড করে দিতে পারতো। নতুন আর বাংলা থেকে আমরা ৩টে আড়াআড়ি নিয়ে আমরা শুরু করবো এরকম সিনেমা। আর বলছো বলে মানে কোইন্সিডেন্টলি রেসপন্সের যিনি অ্যাকচুয়াল ফাউন্ডার মানে মালিক যিনি ছিলেন মিস্টার রামরে আর আরে স্যারের সঙ্গে আর করতে হবে কোনো সিন। এটা হচ্ছে আর মানে বিশাল কোইন্সিডেন্ট থাকে। হ্যাঁ, তো রেসপন্স এখনো কাজ হচ্ছে। রেসপন্সে এখনো কাজ হচ্ছে। তো রেসপন্সে আমার সাথে এখনো মোটামুটি হালকা যোগাযোগ আছে। তো ওরা এখনো কাজ করছে রেসপন্স। তুমি সিরিয়াস কেন এত সুন্দর জায়গায় একটা। ওই আবার একটা চেঞ্জের মানে প্রয়োজন ছিল। অনেকদিন অ্যাডে ছিলাম, অনেকগুলো অ্যাড করেছিলাম এবং তারপরে মনে হলো যে আবার একটু ফিল্মসের মধ্যে দেখি। এতদিন অ্যাডে ছিলাম, এবার একটু ফিল্মসের মধ্যে আবার ঢুকি। কারণ ফিল্মসটা হচ্ছে ডেফিনিটলি আরকি আল্টিমেট গোল। তো ফাইনালি ওখানেই যাওয়ার ইচ্ছা। তো অন অফ করে ওটাই আরকি থাকে। তো অ্যাডটা ছিল হচ্ছে যে ফিল্মটাতে যাতে আরো বেটার হতে পারি সেইজন্য অ্যাড ফিল্মে কাজ করা। তো অ্যাড ফিল্মে যখন তুমি কাজ করছিলে মানে একটা আমি একজন পরিচালক হিসেবে বলবো এবং আমার প্রচুর বন্ধু-বান্ধব আছে যারা প্রচন্ড অ্যাড ফিল্ম ভালোবাসে এবং একদম। আমার বর্তমানে মনে হয় এখন আমি যদি ভুল আমাকে আটকিও যে আমার দর্শক হিসেবে মনে হয় এখনকার দিনে অ্যাড ফিল্মের ক্রিয়েটিভিটি প্রচুর কমে গেছে। মানে 90s এর অ্যাড ফিল্ম মানে এত ক্রিয়েটিভ মানে এখন এইটুকুলো দেখতে ইচ্ছে করে। মনে আছে ডায়লগ গুলো মনে আছে অ্যাড ফিল্মের এখন থাকে না। মানে ইভেন মানে এখনকার অ্যাড ফিল্ম তো আমরা পুরোটাই ভিডিও, অডিও ভিজুয়াল একটা মিডিয়াম হিসেবে দেখছি। তখনকার অ্যাডের একটা প্রধান মাত্রা ছিল যে পেপার অ্যাড বেরোতো। হোর্ডিং, ব্যানার। এই অ্যাড গুলোও একটা অন্য মাত্রা পেত। অন্য মানে একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট করতো। তার মধ্যেও কপিরাইটিং খুব ইম্পোর্টেন্ট একটা পার্ট। মানে লেখা, এই যে লেখাটা কোন একটা সাপোজ আ অ্যান্টিসেপ্টিক ক্রিম বলি। ওটাই বলতে চাইছিলাম মানে ঋতু স্যার স্টার্ট করলেন মানে ২-৩টে লাইন লোক তো কেউ লাইন মার্গারে বসে স্যার একদম মার্গোটা স্যারের মতো লিখেছিল স্যার তো জাস্ট এইভাবে লিখেছিলেন থেকে গেল মাথায় আছে। ব্র্যান্ড মানে সব পুরো একটা এস্টাবলিশ হয়ে গেল ব্র্যান্ড আরকি। কিন্তু এখনকার দিনে এটা হয় না। হয় না। এখন বড্ড বেশি আমার মনে হয় ইউনিকই একটা ব্যাপার আছে। জিমিক আছে, সেলিব্রিটিতে নিয়ে সেলিব্রিটি দেখো সেলিব্রিটি ফ্যাক্টর খুব কাজ করে। না আমাদের সময় ছোটবেলায় মনে করে দেখো শাহরুখ খান, সচিন তেন্ডুলকার পেপসি অ্যাড করছে। কিন্তু সিনেমেটিক ভাবে মানে একটা একটা ৩০ সেকেন্ডের মধ্যে মনে রাখি কিন্তু এখন Definitely. সেটা নেই। না নেই। আমার মনে আছে ২০০৩ এর অ্যাডে সচিন তেন্ডুলকার, কাল হুপার আর সেলমানের অ্যাড ছিল। যেখানে পেপসি থেকে সচিন আসছে। তো লাস্টে উনি যে পাঞ্জাবি যিনি পাইলট ছিলেন ওনাকে বলে যে চারদা হনুল পাঠানো কেন বলে। রাইট। তো ওই লাইনটা আমার মনে আছে। পাজি একদম। চারটে হনুল। হনুল নামও তো জানতাম না। জীবনে ১ম বার নাম শুনেছিলাম। যে একটা দেশ আছে অ্যাডে। কি ফানি এবং ৩ জন কিন্তু অ্যাক্টরও নন। একদম। কিন্তু ওই যে ব্যাপারগুলো সামনে আসছে বুস্টের অ্যাড গুলো। দেখো একটা আমার somehow জিনিস মনে হয় যে যেকোনো এই অ্যাড মিডিয়াম বা এটা আজকের দিনে যেটা হয়ে গেছে এখন সবকিছু না খুব বেশি টেকনিক্যাল অ্যান্ড স্পেশাল এফেক্টস এই জায়গায় চলে গেছে এবং টেকনিক্যালিটি স্পেশাল এফেক্টস হচ্ছে একটা জিনিসকে একটা গল্পকে সেটা অ্যাড ফিল্ম হোক একটা ফিল্ম হোক সেটাকে সাপোর্ট করা। ওটাকে যদি ছাপিয়ে গল্পের থেকে ছাপিয়ে যদি স্পেশাল এফেক্টস আর টেকনিক্যালিটিস হয়ে যায় তখন ওটা কোনোদিন মানুষকে এফেক্ট করে না। মানে সিনেমাতেও তাই একই হচ্ছে। সিনেমাতেও তাই হচ্ছে, অ্যাডেও তাই দেখবে। একটা বিশাল এইখান থেকে লাফাচ্ছে, এই লাইটিং, এই গাড়ি, সেটা তোমার ওই ইমোশনস থেকে টাচ করবে না। যেটা একটা আমি একটা মা ছেলের ছোটবেলার আরকি একটা মার্গোর অ্যাডে যে ইমোশনসটা একটা মায়ের বাচ্চার প্রতি কেয়ার, ওই যে ইমোশনসটা দেখতাম বা তুমি যে এটা এক্ষুনি যেটা বললে পেপসির ক্ষেত্রে ওই মানুষগুলোর সাথে পার্সোনাল কানেকশনটা তাদেরকে যখন স্ক্রিনে দেখছি তখন আমার সচিন তেন্ডুলকারের অ্যাক্টিং, ওই এফেক্টস এগুলো কিন্তু কাজ মাথায় আর থাকছে না। না। মাথায় থাকছে মানুষটার আমি পার্সোনাল জায়গাটার সাথে কানেক্ট করি। এক্সাক্টলি। যে ইমোশনসটা আমাকে অন স্ক্রিন পাস করছে। হ্যাঁ, তো ওই জিনিসটা অনেক বেশি তখনকার দিনে ছিল যেটাতে এখন সব দিকেই আরকি মিসিং আরকি। হ্যাঁ। তো তুমি যখন অ্যাড ফিল্ম করতে তো অ্যাডের পুরো লেখাটা তোমাকে লিখতে হতো স্ক্রিপ্টটা। এটা হ্যাঁ, আমি লিখতাম নিজে জেনারেলি। তো আমার ওটা নিজের পছন্দ ছিল কারণ আমার ওটা দেখতে সুবিধা হতো। বাট এটা নেসেসিটি নয় যে আমি অ্যাড বানালে আমাকে স্ক্রিপ্ট লিখতে হবে। স্ক্রিপ্ট রাইটার আলাদা হয়। কপি রাইটিং টিম হয় যারা গল্প মানে স্ক্রিপ্টটা করে দেয় বা স্ক্রিপ্ট রাইটিং টিম হয় যারা স্ক্রিপ্টটা লেখে। তো তুমি একজন যখন কাউকে অ্যাপ্রোচ করছেন সাপোজ ধরে নাও, তো তাকে অ্যাপ্রোচটা কিভাবে করা হয়? অ্যাপ্রোচ অ্যাজ ইন লাইক মানে কোন অ্যাক্টরকে? হ্যাঁ, অ্যাক্টরকে তারা ব্র্যান্ডেড অ্যাপ্রোচ করলেই করলো। হ্যাঁ। তাদের গল্প কিন্তু মাঝখানে যখন তুমি ঢুকছো শুট করে দেওয়ার জন্য,
তখন তুমি কিভাবে তাকে অ্যাপ্রোচ করছো যে আমি এই গল্পটা বলতে চাই, এরকমই বলতে চাই? তখন কি সেখানে টাসেল আছে? মানে সেটা কি ক্লায়েন্টকে ক্লায়েন্ট মানে একটা হচ্ছে তুমি ক্লায়েন্টকে যখন ধরে নাও আমি ক্লায়েন্ট বা ধরে নাও আমি এখানে একজন অ্যাক্টর আমি আছি এবং তোমাকে একজন ক্লায়েন্ট এসেছে, চোরকাটা ক্লায়েন্ট, আমি এখানে ডিরেক্টর হিসেবে একজন সেলিব্রিটি। তো চোরকাটা ব্যান্ড তোমাকে বলেছে যে এটা অ্যাড করতে হবে, সাবি যেখানে একটা মুখ্য ভূমিকা থাকবে, ক্যামেরায় লোকে দেখবে টিভিতে। তাহলে যখন ওরা চোরকাটা যখন তোমাকে অ্যাপ্রোচ করছে ক্লায়েন্ট হিসেবে, তখন কি স্ক্রিপ্টটা তুমি ওদেরকে দিচ্ছ না চোরকাটা তোমাকে স্ক্রিপ্টটা দেবে, না তুমি দেবে? দুতরফাই হতে পারে। চোরকাটা যদি আগে থেকে একটা প্ল্যানিং থাকে যে আমরা এই গল্পটাই এই প্রোডাক্টটা বের করতে চাই। সাপোজ আমি কথার কথা বলছি। সাপোজ চোরকাটার একটা এই জলের বোতল ওদের একটা প্রোডাক্ট আছে। জাস্ট এক্সাম্পল। এই জলের প্রোডাক্টটার ওদের একটা নাম আছে, ব্র্যান্ডিং আছে এবং ওদের এটা ইউএসপি কি রেখেছে যে এই জলটা আরকি 15% ক্লিনার দেন যেকোনো আমাদের এখন এভেইলেবল যে প্যাকেজ ড্রিংকিং ওয়াটার আছে। এটা ইউএসপি। তো স্টোরকাটা হয়তো তোমাকে গিয়ে বলল যে দেখো আমি এমনই একটা অ্যাড বানাতে চাই যেটা কনসেপ্টটাই হচ্ছে যে 15% এই যে জলটা ক্লিনার এটাই আমার ইউএসপি এবং গল্পটা ওই লাইনেই হবে। হতেই পারে সে গল্পও ভেবে দিয়েছে যে এরকম একটা সিচুয়েশন এখানে এরকম সাব্বির আছে, ও একটা হয়তো ছেলে রোল করছে, ওর যে বয়স্ক বাবা আছে, বাবার জন্য প্যাকেজ ড্রিংকিং ওয়াটার খুঁজছে, ক্লিনার ওয়াটার, তাই জন্য আমাদের জলটা হয়তো নিচ্ছে। এই ধাঁচের আমাদের গল্পটা হবে, সেটা হতে পারে। আবার ক্লায়েন্ট এটা আমাকে দিতে পারে যে তো এই আমাদের একটা কনসেপ্ট, আমাদের ইউএসপি পয়েন্ট হচ্ছে এটা যে তোমাকে 15% আমাদের ক্লিনার ওয়াটার, এই পয়েন্টটাকে রেখে তুমি গল্প বলো। এবার আমি হয়তো ৩ টে অপশন ক্রিয়েট করলাম। ৩ টে স্ক্রিপ্ট শেয়ার করলাম ক্লায়েন্টের সাথে যে দেখুন এই ৩ টে অপশনে এরকম কাজ করা যেতে পারে, যেটা ওদের ফিজিবল মনে হলো। বাজেট ভ্যারি মানে বাজেটের একটা ব্যাপার চলে আসে। স্ক্রিপ্ট ওয়াইজ বাজেটটা ভ্যারি করছে। সে যে বাজেটের সাথে ওদের কমফোর্টেবল মনে হলো, যে স্ক্রিপ্টের সাথে ওদের কমফোর্টেবল মনে হলো, ওরা সেটা সিলেক্ট করলো। এটা দুতরফাই হতে পারে। নট নেসেসারিলি যে সবসময় আমি স্ক্রিপ্ট লিখছি, নট নেসেসারিলি যে ওরাই সবসময় স্ক্রিপ্ট দেবে। আচ্ছা, এটা গেল ক্লায়েন্টের ব্যাপার। এবার যে আসছে সেলিব্রিটি মাঝখানে, ধরুন আমি, তো এখানে কি আমি বলতে পারি আমি এই এসপিটা পছন্দ হয়নি? খুব কম। মানে তখন এখানে সেখানে কি হয়? মানে একান্ত যদি এটা আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে যে মানে সাপোজ আমি একজন এজেন্সি কাজ করছি, তো আমার স্ক্রিপ্টটা আমি কনফিডেন্ট। ক্লায়েন্টকে আপনি অ্যাপ্রুভ করে নিয়েছি, ক্লায়েন্ট কনফিডেন্ট হ্যাঁ আমি এই স্ক্রিপ্টই বলতে চাই। সেই ক্ষেত্রে সেলিব্রিটি যেই হোক না কেন তার চেয়ে এটা কম থাকবে। বিকজ আল্টিমেটলি প্রোডাক্টটা ম্যাটার করছে। সেলিব্রিটি আসছে প্রোডাক্টটাকেই বেচার জন্য, আমি কাজটা করছি প্রোডাক্টটাকে বেচার জন্য ক্লায়েন্টের প্রোডাক্টের। তো ওটাই হিরো আরকি। এখানে সেলিব্রিটিও হিরো নয়, প্রোডাক্টটা হিরো। তো প্রোডাক্টটার যেটা ডিমান্ড আরকি সেটাই সবাইকে করতে হবে। আর অ্যাডফিল্মের বাইরে তো প্রচুর থাকে নরমাল ক্ষেত্রে। না মানে দেখো সেটা একটা টাইমে ছিল। মানে একটা টাইমে ছিল যখন অ্যাড ফিল্মের খুব গুরুত্ব ছিল। যখন অ্যাড ফিল্মকে ক্লায়েন্টরাও মানে অ্যাড ফিল্মটাই একটা অপশন ছিল যে অ্যাড এর থ্রুই তারা তার প্রোডাক্টকে আরকি মার্কেটে আনতে পারবে এবং একটা বড় মাত্রার মানে অডিয়েন্স এখানে তো নয়, কাস্টমার। মানুষকে নিজের প্রোডাক্টটাকে কেনার মাধ্যমটাই ছিল একটা অ্যাড। সেটা প্রিন্ট অ্যাড হোক, সেটা হোর্ডিং হোক, সেটা অডিও ভিজুয়াল মিডিয়ামে হোক, কোনো একটা টিভিসি বেরোচ্ছে হোক। তো এটা তখন খুব একটা চল ছিল যে কারণে ক্লায়েন্টরাও অনেক বেশি ইনভেস্ট করতো। এখন জিনিসটা কি হয়ে গেছে মানে অ্যাড হচ্ছে, বাজেট আছে। তুমি যদি ধরো ২০ টা ক্লায়েন্ট থাকে তার মধ্যে ৩ জন ক্লায়েন্ট আছে যারা টপ লেভেলের হয়তো ক্লায়েন্ট, তারা একটা বড় বাজেট ইনভেস্ট করে ইয়ারলি একটা হয়তো কোনো অকেশনে একটা কোনো স্পেশাল অ্যাড বানালো। আদারওয়াইজ যেটা একটা মার্কেটে মেজর সেকশন মানে ভেঙে দিয়েছে জায়গাটাকে, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সারদের জায়গাটা। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা নতুন উঠছে তাদের কি হচ্ছে ডিরেক্টলি ব্র্যান্ডরা অ্যাপ্রোচ করছে। একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা দিয়ে দিচ্ছে। বলছে তোমরা এবার ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রে এটা তো ঠিক টিভিসি নয়, এটা তো একটা অ্যাড নয়। ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রে রিলস বানাচ্ছে ওরা। ওদের যেকোনো একটা ক্যামেরা ধরো ফোনে শুট করছে, ফোনেই শুট করে নিচ্ছে। বাড়িতে কেউ একজন আছে সেই শুট করে দিয়ে দিল। ওদের নিজস্ব যে ওদের ফেস ভ্যালুতে যে ফ্যান ফলোইং আছে সেই বেসিসে কাস্টমার পুল আপ হচ্ছে। তো ব্র্যান্ডের মানে একটা কোনো ক্লায়েন্ট যদি থাকে, তার ছোটখাটো ব্র্যান্ড যদি থাকে, ছোটখাটো ক্লায়েন্ট যদি তারও প্রফিট হচ্ছে যে আমি ইনফ্লুয়েন্সারকে একটা হাফের চেয়ে হাফ টাকা দিয়ে দিলাম। সেও খুশি। সে আমাকে একটা প্রোডাক্ট করে দিল যেটাতে আমি সত্যি করেই একটা কাস্টমার পাবো। আসবে কিছু মানে যদি তার ১,০০,০০০ ফলোয়ার্স থাকে সেখান থেকে আমি ধরছি ২,০০০ লোকও আমার প্রোডাক্টের দিকে আসবে ক্লিক করে লিঙ্কটাতে। তো আমি কাস্টমার রিটার্ন পাচ্ছি এবং আমার বাজেটে অত বেশি টাকা খরচা হচ্ছে না। এই যে গ্যাপ পয়েন্টটা তৈরি হচ্ছে যার কারণ হচ্ছে যে প্রপার যে অ্যাডের যে ইন্ডাস্ট্রিটা ছিল সেটা আস্তে, আস্তে অটোমেটিক্যালি আরকি তোমার কমতে শুরু করে দিচ্ছে। বাজেট মার্কেটের মধ্যে কমতে শুরু করে দিচ্ছে। অ্যাডের অ্যামাউন্টটা কমে যাচ্ছে এবং এটা পুরো ওভারঅল মার্কেটে এফেক্ট করে। যদি দেখে যে ৪ টে ব্র্যান্ড আরকি এইভাবে একটা ইনফ্লুয়েন্সার দিয়ে ৪ টে ক্লায়েন্ট ইনফ্লুয়েন্সার দিয়ে এরকম করে কাজ করে নিচ্ছে, তো বাকি ক্লায়েন্টরাও তখন অটোমেটিক্যালি বলবে আমরা কেন একটা অ্যাড বানাতে যাবো এত টাকা ইনভেস্ট করে। এটা কিন্তু সত্যি একটা ভাববার বিষয়। তো হ্যাঁ, এখানে মানে একটা ইকোনমিটা ডিফারেন্ট ভাবে তৈরি হচ্ছে। ইকোনমিটা ডিফারেন্ট ভাবে তৈরি হয়ে যাচ্ছে। যেটা আগে একটা পুরো একটা কালেকটিভ টিম প্রায় ৫০-৬০ জন মিলে একটা অ্যাড এর পেছনে কাজ করত এবং তারা তাদের একটা জীবন জীবিকা ছিল এবং তাদের একটা অ্যাড এ টাকাটা বেশি ছিল। একটা টেকনিশিয়ান যদি চলে যায়, একটা লাইট টেকনিশিয়ান, একটা এমনি যারা টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ করে, তাদের পার ডে শিফট ফিল্মের ক্ষেত্রে তার থেকে অ্যাড ফিল্মের ক্ষেত্রে অলমোস্ট ডাবল ট্রিপল। তো অ্যাড হলে আরকি মানে লোকের ন্যাশনাল হয়ে গেলে, বাংলা হলে একটা অন্য বাজেট থাকলে, ন্যাশনাল হয়ে গেলে ওটা আরো বেশি চলে যায় শিফটিং ওয়াইজ।
তো অ্যাডের ক্ষেত্রে অটোমেটিক্যালি ইন্টারেস্ট অনেক বেশি থাকতো টেকনিক্যাল লোকেদের, যে একটা অ্যাড করলে আমি ভাই মাসের আমার একটা মাস বেরিয়ে যাবে আরকি। সেই জায়গাগুলো অনেক বেশি নষ্ট হয়ে যাচ্ছে। অনেক বেশি দরাদরির জায়গা চলে আসছে, নেগোশিয়েশন এর জায়গা চলে আসছে। আচ্ছা। ওই সিস্টেম গুলো ব্রেক করে যাচ্ছে। কারণ মানে আমি অ্যাজ এ ডিরেক্টর যদি বা আমি একজন প্রোডাকশন এজেন্সি হিসেবে যখন ক্লায়েন্টের কাছে গিয়ে পিচ করছি আর বলছি আমার এরকম একটা টাকা দরকার হবে, ক্লায়েন্ট বলবে, "আরে ভাই আমার কাছে এ আছে, এ এসে করে দিচ্ছে এই টাকাটা এই টাকাতে করে দিচ্ছে। দেখো ওর তো ১ লাখ ২ লাখ ফলোয়ারও আছে। ও আমাকে গ্যারান্টি বলবে আমাকে ২,০০০ লোক নিয়ে আসবো।" বাট একটা টিভিসি এরকম ক্লেম করতে পারে না যে আমি টিভিতে দেখাবো আর আমি গ্যারান্টি ২,০০০ লোক নিয়ে আসবো। এটা একটা সত্যি। মানে এটা অ্যাড ওই এর ব্যাপারটাই জায়গাটাতে চেঞ্জ হয়েছে। এটা কোভিড এর পর থেকে বেশি শুরু হয়েছে। এটা কোভিড এর পর থেকে বেশি শুরু হয়েছে ডেফিনিটলি। কোভিড এর পর থেকে এটা ইভেন যদি বলি আমি মানে প্র্যাকটিক্যালি যদি কথা বলতে যাই সেটা শুধু অ্যাড ফিল্মে না, যদি রুটেও দেখতে যাও সেটা ফিল্ম ইন্ডাস্ট্রিকেও খুব এফেক্ট করে দিয়েছে। কারণ অনেক বেশি এখন একটা ইউটিউবার একটা বাড়িতে নিজের হয়তো মানে খুব ভালো কনসেপ্টের ওপর, আমি খারাপ কিছু বলছি না। খারাপ মানে সেও খুব ট্যালেন্টেড ভালো একজন ইউটিউবার। বাট অনেক কম অল্পতে একটা কনসেপ্ট একটা আইডিয়াকে লোকের সামনে নিয়ে চলে আসতে পারছে। সেটা একটা মানুষকে ফিল্ম বানাতে গেলে একটা বিশাল ক্রু টেকনিক্যাল টিম নিয়ে কাজ করতে হবে। ওই একই কনসেপ্টে কাজ করতে গেলে একটা সেলিব্রিটি নিতে হবে, অ্যাক্টর নিতে হবে। এবং মানুষ অ্যাকসেপ্ট করেছে কোভিড এর টাইমে। যেহেতু কোভিড এর টাইমে মানুষের স্ক্রিন টাইম অনেক বেশি বেড়ে গেছিল। লোক যা পেয়েছে তাই দেখেছে এবং লোকে সেখান থেকে একজন মানে সেলিব্রিটি যদি কিছু করছে তারটা যদি ভালো না হচ্ছে, একজন সাধারণ কোনো পাশের বাড়ির ছেলে দারুণ একটা কোনো কনটেন্ট তৈরি করছে, লোক ওটাতে অ্যাট্রাক্টেড হয়ে গেছে। লোক দেখেছে। তো সেইজন্য ওইটা একটা অ্যাজ এ ইন্ডাস্ট্রি এখন বিল্ড আপ করে গেছে। প্ল্যাটফর্ম খুলে গেছে। যেটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এফেক্ট করেছে, যেটা অ্যাড ইন্ডাস্ট্রিকে এফেক্ট করেছে, যেটা এই পুরো অডিও ভিজুয়াল মার্কেটটাকেই এফেক্ট করেছে। না YouTube এ এটা চেঞ্জ হওয়ার জন্য তো তোমার আমার মতো শিল্পীদের সুবিধা হয়েছে। সুবিধা হয়েছে ডেফিনিটলি। সেটা তো সব জায়গায়। দেখো যখন Uber, Ola এসছে তখন ইয়েলো ট্যাক্সি খারাপ হয়েছে। বা যখন ট্যাক্সি এসছে তখন রিক্সা বানাতে খারাপ হয়েছে। তো একটা এভলিউশন এর পার্ট যখন আসবে তখন একটা তো পিছিয়ে পড়বেই, যাবেই আরকি। সেটা পার্ট অফ নেচার আরকি। তো ওটা তুমি অ্যাকসেপ্ট করলে পজিটিভলি অ্যাকসেপ্ট করলে পজিটিভ সাইড আরকি। আমি এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, এখন অ্যাড ইন্ডাস্ট্রিতে এত কম ইনভেস্ট হচ্ছে, সেটাকে আমি নেগেটিভলি হয়তো এখন যে কথাটা বলছি সেটা তো নেগেটিভলি সাউন্ড করছে। বাট দেন এগেইন ইভলিউশন এর পার্ট। এটার পরবর্তীকালে হয়তো একটা অন্য কোনো বেটার আউটকাম বেরিয়ে আসলো, ফিউচার বেরিয়ে আসলো। যে লোকগুলো যে মানুষগুলো এখন এই অ্যাড এর জন্য কাজ করছিল, ডিপেন্ডেন্ট কাজ করতো, তাদের মধ্যে থেকে অনেকজন সেলফ মানে মেকার হয়ে গেল আরকি। এবং আমি এটা বিশ্বাস করি এবং কোথাও পড়ছিলামও কোথাও এবং আমার এটা মনে হয় যে, যে হারে এআই বাড়ছে এবং এআই এর ভিডিও বানানো খুব ইজি হচ্ছে এবং ইট লুক অলমোস্ট রিয়াল। ঠিক আছে? একদম, একদম। তো এআই যদি এভাবে বাড়তে শুরু করে, হ্যাঁ, অ্যাড ফিল্মের মেক্সিমাম পার্টটাই কিন্তু এআই নিয়ে নেবে। মানুষ একদম, একদম। মানে ইভেন তুমি যদি দেখো এবছর কলকাতার মধ্যে বসে বড়, বড় ব্র্যান্ডের ব্র্যান্ডের আমি নাম নিচ্ছি না আরকি ওইভাবে। বাট বড়, বড় ব্র্যান্ডরা আরকি তোমার এআই দিয়ে কাজ করে নিয়েছে। তার ভালো জিনিস কি? জিনিসটা অনেক বেশি ফিজিবল। তুমি একজন কাউকে মানে তুমি যদি ব্র্যান্ডের পার্সপেক্টিভ থেকে দেখতে যাও, ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে দেখো তাহলে দেখবে তাদের সাইড থেকে এটা প্রফিটেবল, যে মানে ঠিক আছে আমি একটাই জায়গায় একজনকে একটা টাকা দিয়ে দিলাম, সে এআই দিয়ে আমাকে একটা করে দিয়ে দিল। আমার পারপাস সার্ভ হয়ে গেল। ভালো জিনিস বেরিয়ে গেল। এটা নেগেটিভ সাইড কি? যে একটা হিউজ চাঙ্ক অফ একটা ক্যাম্পেইন যখন আগে বেরোতো, একটা পুরো গোটা টিম একটা এড এর ক্যাম্পেইন এর পেছনে কাজ করতো। সেটার একটা বড় করে পুরো ব্যাপার ১ মাস ধরে চলছে। পুজো মানে দুর্গাপুজোতে যারা এড ইন্ডাস্ট্রিতে কাজ করতো তাদের দুর্গাপুজোর ঠিক ওই ৫ দিন দুর্গাপুজো থাকতো না। তার আগের ২ মাস দুর্গাপুজো হতো অ্যাকচুয়ালি। মানে তারা তার আগের ২ মাস ধরে পুরোপুরি দুর্গাপুজো ফিল করতো। লোকেশন দেখছে, ব পুজো নিয়ে পড়ে আছে, মূর্তি তৈরি হচ্ছে হয়তো শুটের জন্য স্ক্রিপ্টিং মানে তখন দুর্গাপুজোর রিলেটেড যদি ক্যাম্পেইন হয় স্ক্রিপ্টের মধ্যে দুর্গা প্রতিমা থাকবেই। প্রতিমা তৈরি হচ্ছে, পুজো থাকবে, পুজোর আরম্ভ তৈরি হচ্ছে, সেট করতে হচ্ছে, প্রোডাকশন, ম্যানেজমেন্ট সব একটা ওভারঅল টিম কাজ করছে পুরো একটা গোটা প্রোডাকশনের পেছনে। সেই জিনিসটার অনেক বেশি কমে যাচ্ছে। এটার একটা পজিটিভ সাইড যেমন আছে নেগেটিভ সাইডও আছে আরকি। ট্রু। তো অ্যাড ফিল্মের তুমি কাজ করেছো। তোমার কাজ করা সবথেকে ভালো অ্যাড ফিল্ম আর সবথেকে চ্যালেঞ্জিং ২ টো যদি অভিজ্ঞতা তুমি জিজ্ঞেস করি। চ্যালেঞ্জিং বলতে পারি, ভালো কিছু বলতে পারবো না। ভালো কিছু নেই এখন। মানে কোনদিন আমার মনে হয় না যে একটা মানে আমার মনে হয় এটা একটা আর্টিস্টের বেসিক মাইন্ড সেটআপ, যে করা হয়ে যাওয়ার পরেই আর ওটা নিজেরটা ভাল লাগে না। মনে হয় এই ভুল, এই খারাপ, এই আছে আরকি। আমি আমার কাজের ১০০ ভুল দেখাতে পারবো আরকি। তো ভালো বলবো না, বাট চ্যালেঞ্জিং তো ডেফিনিটলি অনেক অ্যাড ফিল্মেই হয়েছে। বিভিন্ন রকম চ্যালেঞ্জেস হয়েছে। হয়তো ক্লায়েন্ট দুম করে রাত্রিবেলা সাপোজ ধরো পরের দিন সকালবেলা ৮ টায় শুট। ১ সপ্তাহ ২ সপ্তাহের প্ল্যানিং, লোকেশন সেটআপ, রেডি সবকিছু করা। জাস্ট আগের দিন রাত্রি ১০ টায় ফোন করে বলা হচ্ছে লোকেশনটা চলবে না। কার চলবে না? মানে ক্লায়েন্টের পছন্দ নয়। अप्रूवल আছে কিন্তু লাস্ট মোমেন্টে somehow ওয়ার্ক করছে না। नहीं हो रहा है मतलब अच्छा नहीं लग रहा है। ক্লায়েন্ট এটাই বলে আরকি ডান। মানে আচ্ছা नहीं लग रहा है। তখন তোমার সেলিব্রিটি কি বলে? ফিগার আউট করতে হবে। সেলিব্রিটির কিছু যায় আসে না। সেলিব্রিটিকে সকাল ৮ টার মধ্যে যদি লোকেশনটা কল টাইম থাকে ওকে ৭ টার মধ্যে লোকেশন পাঠিয়ে দিলেই হলো। গাড়ি দিয়ে দিলেই হলো। গাড়ি এসে সেলিব্রিটিকে যেখান থেকে ঘুম থেকে তুলে এসে নেওয়া হবে। সেলিব্রিটি ওখানে ঢুকে গিয়ে আপনার ঘরে বসে রেডি হয়ে যাবে। সেলিব্রিটি জানে ওর সবকিছু রেডি আছে।
সিনেমার মতো খাটাখাটি গল্প অনেক করে হ্যাঁ, আনলে সামসারের মতো অক্ষয় কুমারের মতো কাজ করছিল। রাইট। ঠিক আছে। ওইসব ব্যাপার নেই। বাট মানে ওই জিনিসটা আরকি। তারপর অনেক রকম চ্যালেঞ্জেস আসতে পারে। ওভার শিফটিং এর একটা বড় মানে প্রবলেম হয়। সাপোজ ধরো অ্যাড ফিল্ম জেনারেলি আমরা চেষ্টা করে থাকি এখনের বাজেটের হিসাবের জন্য যে ২ দিনের অ্যাড ফিল্ম ১ দিনে, ২ দিনের শুটটা হয়তো যেতে পারে সেটাকে ১ দিনে টাইট করে করা করছি। ৮ ঘন্টা শিফটিংটা ১২ ঘন্টার জায়গায় সেটা ১৬ ঘন্টা হয়ে গেল। তো অলমোস্ট ১৬ ঘন্টা মানে ডাবল শিফট হয়ে গেল। তো ২ দিনেরই ব্যাপার হয়ে গেল। ওইটা কস্টিং একটা হিউজ চেঞ্জ হয়ে যায়। অ্যান্ড মানে তুমি ছোট মার্কেটে যদি কাজ করো তো সেই ক্ষেত্রে একটা ওইরকম ডাবল শিফটের কস্টিং চেঞ্জ হওয়া মানে একটা বড় ব্যাপার আরকি। মানে ক্লায়েন্টকে কনভিন্স করা, এজেন্সিকে কনভিন্স করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর সেলিব্রিটি টেন্ডার কেমন থাকে? নাম নেবো না আমি। নাম তো আমিও নেব না বাট প্রচন্ড থাকে। ঠিক আছে। একদম ডেফিনিটলি স্পেশালি আমি এটা কেন বলতে চাই যে একটা মাইন্ডসেট থাকে আমি দেখেছি এটা আমি স্পেশালি আমি বাইরেও ধরো টুকটাক হলেও ছোটখাটো বাইরে অন্য ইন্ডাস্ট্রিতেও কাজ করেছি। বিভিন্ন রকম সেক্টরে কাজ করেছি। বাট আমার যেটা বেঙ্গল ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি আমি ফেস করেছি সেটা হচ্ছে যে যদি কেউ ইয়াং লোক হয় তাকে না সবাই মিলে মানে একদম মাথা মুড়িয়ে খাবে। তো যদি বেসিক মাপেরও কেউ একজন মানে আমরা তো সেলিব্রিটিদের একটা ক্যাটেগরি রাখি এই যে টপ লেভেল সেলিব্রিটি একজন মানে একদম টপ পারফর্মার ইন্ডাস্ট্রিতে গত ৩০ বছর ধরে কাজ করছেন এবং এক্সপেরিয়েন্সড একজন মানুষ। গুমাদা হ্যাঁ, টপ লেভেল। রাইট। এরকম অনেকজন শ্রেণীর অ্যাক্টর, ডিরেক্টর আছেন যারা মানে প্রচন্ড সিনিয়র আরকি। এবং তারপরে একটা সেকশন আসছে যারা লাস্ট ১৫ বছর ধরে কাজ করছে। তারপরে একটা সেকশন আসছে যারা লাস্ট ১-২ বছরের মধ্যে কাজ করছে। ট্যান্ট্রামসটা সবথেকে বেশি দেখায় লাস্ট ১-২ বছরের মানুষরা। ঠিক আছে? মানে আমি যেটা ফেস করেছি। আমি দেখেছি টপ লেভেলের মানুষের কাছে আমি নার্ভাস। সে বলছে যে, "বল না কি করতে হবে? মানে আমাকে কিন্তু তুই বলে দে কি করতে হবে আমি সেরকমই করব।" আমি আপনাকে কি বলবো স্যার মানে আপনি এতটা এক্সপেরিয়েন্স না এক্সপেরিয়েন্স কিচ্ছু ব্যাপার নেই কিন্তু। তুই ডিরেক্টর তুই যেরকম ভাবে বলবি সেরকম করব। সেখানে আমি একটা মানে রিসেন্টলি হয়তো একটা সিনেমা করেছে। তার সাথে কাজ করতে যাচ্ছি ৯ টায় কল টাইম সেটে আসছে ১২ টার সময়। এসেই একটা ভ্যানিটি ভ্যান চায়। না হলে তো আমি রেডি হতে পারি, দিদি রেডি হতে পারে না। তার সাথে ৪ জন বডিগার্ড ঢুকছে। তো এই জিনিসগুলোকে মানে ওইটা সামলাতে করতে দেখবেন একটা শিফট বেরিয়ে চলে গেল। এবং তারপরে তার একটা টাইম আছে না আমাকে এই টাইমের মধ্যে ছেড়ে দিতে হবে। তো শুটটা হবে কখন? শুটটা হবে কখন? এবং এরম এতটা ইন্টারফেয়ারিং মানে হয়তো এরকম থাকে যে আচ্ছা ঠিক আছে মানে আমি এখনো মানে কোন একজন ইন্ডাস্ট্রির অ্যাওয়ার্ড উইনিং ফেস নই আরকি, সেলিব্রিটি ফেস নই বলে যেটা ফেস করতে হবে সেটা হচ্ছে যে, "আরে দাঁড়াও না আমি তো অনেকদিন ধরে কাজ করছি। একটা সিনেমা বের করে দিয়েছি। আমি তোমাকে বলছি দেখো তুমি আমার শট গুলো এই ৪ টে অ্যাঙ্গেল আগে নিয়ে নাও।" এবার সেই মানুষটাকে ওখানে দাঁড়িয়ে আমাকে কনভিন্স করতে হচ্ছে না দেখুন এডিটে গিয়ে কিন্তু এই ৪ টের কন্টিনিউটি ম্যাচ করবে না। অ্যান্ড ওই টেকনিক্যালিটিস গুলো তাকে বলছে, "না, এসব কি বলছো? ফিগার ইট আউট। মানে করে নাও এটা হলেই হয়ে গেল। দেখো আমার অতটা টাইম হবে না। মানে তুমি ৪ টে শট এদিক থেকে নিয়ে নাও তারপরে বাকি পার্টটা কমপ্লিট করে নেবে।" এরা কিছু না হলে ৳২০ আমি পাই ওখান থেকে। তো আর তারপরে এরকম ট্যান্ট্রাম। তারপর এরকম কিন্তু এরা আমি গ্যারান্টি দিতে পারি আর যে বাংলা থেকে যদি বলিউডে কাজ পাই অনেক কোনো টেনশনস দেখাবে না। একদম। আরে এটা তো মানুষের বেসিক দেখবে একটা সাইকোলজি একটা টেনডেন্সি থাকে যে আমার থেকে যে নিচে আছে আমি তাকে প্রেশার করব। আমার থেকে যে উপরে আছে তার কাছে আমি প্রেশার নেবো। আমি এটা আসলে মানি একটা মানুষ কতটা ভালো সেটা সে তার থেকে পাওয়ারে বা ফিনান্সে তার থেকে উপরে যে তার সঙ্গে আমি বিহেভ করতে সেটা না। না, তার থেকে একদম। নিচে যে আছে বা সে নিচে যে আছে ভাবছে মানে সাইকোলজি ভাবছে ও তো সে নিচে নেইও। সাইকোলজি সে ভাবছে তার সঙ্গে সে কিরকম বিহেভ করছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল পরিচয়। একদম, আমার মনে হয় এটা। একদম। ঠিক আছে? তুমি বেসিকস একটা যদি এটা মানে ফিল্ম থেকে আমি একটু সরেই কথা বলছি। যদি একটা মানুষ হিউম্যান সাইকোলজিটাই তুমি দেখো, আমরা কিন্তু দরদাম করি রাস্তায় বেরিয়ে সবজিওয়ালার সাথে। কিন্তু আমি সাউথ সিটি মলে ঢুকে দরদামটা করব না। আমি একটা শপিং মলে ঢুকে দরদামটা করব না। অ্যাকচুয়ালি মাথা মুড়িয়ে টাকা নিচ্ছে ওরা। হ্যাঁ। কিন্তু আমার ওখানে মানে স্ট্যাটাস, প্রেস্টিজ আমি কি করে বলবো? মানে ইটস নট লুকিং মানে ইটস নট বেশি লোককে চিনি রাইট। যারা সব হয়তো বাজার করতে যাচ্ছি এর সঙ্গে হয়তো গেছি কোনোদিনও হয়তো ৳৯৮ হয়েছে ৳২ পড়ছে টাকার জন্য সে ঝগড়া ৳২ দিয়ে আর দিয়ে দেবে না তুমি। একদম। আমি তাকে বলছি ভাই তুই কালকের দিনটা সকালবেলা ঘুরে আসলি তোর জামার দাম ছিল ৳১৫০০ রাইট। সেটা বাইরে গেলে ধর্মতলা এক সেমি জামায় হয়তো আমি তোমাকে ৳৫০০ ঘুরিয়ে দিতে পারি। একদম। ঠিক আছে তো কি এমন দাম হয়ে গেল সেখানে ৳১,০০০ দিয়েছি ওটা লাখ টাকা। ওটা তুই এটা বুঝবি না ক্লাস ওটা ঠিক আছে ঘোরা দরকার একদম। ঠিক। আর সরি অত ক্লাসে হতে পারলাম মানে অনেক রকম এক্সপ্লেনেশন দেবে যে, "আরে না ৳২ দিয়ে মদ খাবে।" মানে আমার তো দেখার দরকারই নেই একজন মানে যে দেখে খাচ্ছে ভাই এত কষ্ট করে ঠিক আছে মানে এটা কে গ্যারান্টি দিল যে আমার যে হাইট হচ্ছে গিয়ে একটা হাইট হচ্ছে গিয়ে একটা সেম সবজিওয়ালা হয়তো কোনো একটা বড় ব্র্যান্ডের কোনো একটা বড় একটা যেখানে সবজি পাওয়া যায় হয়তো কোনো একটা বড় আমি মল ধরে নিচ্ছি তার বাইরে সে বিক্রি করছে সেটা ধরুন ৳২০ বা ৳২৫ তাকে এসে বলবে তুমি ৳২০ দিচ্ছ না কেন তো পারবো না বাবু এবার সেম শপিং মলেরটা হয়তো তাকে হয়তো ৳২২ ৳২৪ বা ৳25 দিয়ে দিল আমি জানি না কি দিচ্ছে তাটা পুরোটা কিনে নিল
একদম সেম লোক ওখানে গিয়ে 50 টাকায় কিনবে, একদম বলে দিস সো ফ্রেশ, একদম 5 দিন পুরনো, একদম দিস ইজ সো ফ্রেশ, দিস ফুড ইজ, তোর একটা হ্যাঁ। ফল থাকে না, তোর কাঁচা কাঁচা কলা থাকে না, দিস ফুড ইজ সো ফ্রেশ, তো আমরা এটা অর্গানিক দিস অর্গানিক ফুড, একটা করে স্ট্যাম্প লাগানো আছে, এটা অর্গানিক প্রাইস লাগানো হয়েছে, ঠিক আছে, একদম ওই ট্যাগ, ওই একটা ছোট্ট ট্যাগই আর কি পুরো ব্যাপারটা চেঞ্জ করে পুরো দেয়। পুরো পুরো পুরো। তো যাই হোক, এখন তো যে কবে রেকর্ড হয়ে যাবে, যাক। হ্যাঁ সেম তো অ্যাড ফিল্মে তুমি ছিলে, তো চ্যালেঞ্জে বলছো যেটা, আমি বলছি ক্রিয়েটিভলি তুমি যদি আমাকে একটা কোনো অ্যাড ফিল্ম বলো, যেটা আমি পার্সোনালি জানতে চাইবো, প্রচন্ড চ্যালেঞ্জিং ছিল তোমার কাছে ভাবতে হয়েছে, মানে একটা থিম ভাবতে গিয়ে, স্ক্রিপ্টে ভাবতে গিয়ে, সেটা যদি আমাকে বলো, আমার খুব জানতে খুব ইচ্ছে হলো। একটা চ্যালেঞ্জিং স্ক্রিপ্ট খুব, যেটা আমি পার্সোনালি ফেস করেছি। মানে খুব বড় কিছু নয়, বাট একটা করতে গিয়ে আমাকে বেশ কয়েক মাসে দীপ শঙ্খ, ওরা জানে ডেফিনিটলি, ওরা শুনেছে আমি ওরকম টাইম দেয়। তো মানে যে আমি রেসপন্সিবল জন্য যখন কাজ করছিলাম, তো তখন একটা সাবন সুকা বলে একজন জুয়েলারি ব্র্যান্ড আছে। তো তাদের একটা ক্যাম্পেইন ছিল এবং সেই ক্যাম্পেইনটার জন্য আমরা মানে অনেকদিন ধরে কাজ করছি যে খুব আউট অফ দ্য বক্স একটা কিছু ভাবতে হবে, যেটা মানে কলকাতা সবার আরকি চোখ টানবে। মানে একদম ডিফারেন্ট কিছু আরকি। জুয়েলারি ব্র্যান্ড। জুয়েলারির উপর একদম একটা কিছু ডিফারেন্ট করতে হবে। তো সেটার জন্য আমি লিটারালি বলে দিচ্ছি, আমি ১৮০ টা স্ক্রিপ্ট লিখেছিলাম। ১৮০ টা স্ক্রিপ্ট লিখেছিলাম গত ২ মানে ২ মাস ধরে বসে। প্রত্যেকবার একটা করে স্ক্রিপ্ট লিখতাম, পাঠাতাম, রিজেক্ট হতো, আবার লিখতাম, আবার রিজেক্ট হতো, আবার লিখতাম এবং সেটার কোনো লজিক্যাল রিজন যে মানে এই পয়েন্টস এর জন্য এটা রিজেক্ট হচ্ছে সেরকম কিন্তু নয়। ভালো লাগে না? ভাল লাগছে না। আচ্ছা, এই বেসিসে চলে। এটা খুব কমন একটা ব্যাপার। নট ওয়ার্কিং, পেন ইস নট ড্রপিং, নো ইটস নট ওয়ার্কিং, নট গোইং উইথ দ্য মুড, আই ডোন্ট লাইক ইট। এই ধরনের কয়েকটা টার্মস আছে যেগুলো তোমাকে শুনতে হবে অ্যান্ড দেন তুমি জানো গোটা স্ক্রিপ্টটা আবার রিভাইজ করতে হবে। বাট এটাতে চ্যালেঞ্জিং এটাই থাকে ক্রিয়েটিভলি, যে তুমি একটা ক্রিয়েটিভ স্যাচুরেশন পয়েন্টে চলে যাও। মানে তুমি জুয়েলারি ব্র্যান্ডটাকে চেনো, তুমি ব্র্যান্ডটাকে খুব ভালো করে বোঝো, তুমি প্রোডাক্টটাকে খুব ভালো করে বোঝো, তুমি মার্কেটটা বোঝো। তুমি জানো ব্র্যান্ড কি বলতে চায় মার্কেটে, কি কোন জায়গায় পয়েন্টে বেচতে চাইছে। এবং তুমি তোমার স্কিলটা তো জানো এতদিন ধরে, যেটা তুমি করে আসছো। তো তুমি এক্সাক্টলি সেইভাবেই হয়তো একটা স্ক্রিপ্টকে ডেভেলপ করলে। এবং ক্রিয়েটিভ বা আর্টিস্ট মানুষদের যেটা হয়, আমরা যখন ১ম ভাবি তখন আমরা প্রচন্ড প্যাশনেটলি একটা জিনিসকে ভাবি। প্রচন্ড ভেতর থেকে প্রচুর ইমোশনস দিয়ে ভাবি জিনিসটা। রিজেক্ট হলো, ইমোশনসটা একটু পড়লো। সেকেন্ড টাইম আবার ভাবলাম, আবার প্যাশনটা একটু পড়লো, ফেলে দিল। কারণ তখন অব্দি আমার ভেতর থেকে আমি প্রচুর দিচ্ছি জিনিসকে, কিন্তু জেনুইন জায়গা থেকে। এবার এটা যত পড়তে যায়, তো আমরা এটাকে বলি যে, "আরে ঠিক আছে, প্রফেশনাল হয়ে যাচ্ছিস তুই।" ১৮০ টা স্ক্রিপ্ট কিন্তু আমিও লিখেছিলাম প্রফেশনাল হয়ে। বাট আমি এটাই বলব যে ১৮০ নম্বর স্ক্রিপ্টটাতে প্রাণটা খুব কম ছিল। সোলটা ছিল না। ওটা খুব বেশি কাট ছিল। আর যেটা আজকের দিনের ওই আমরা একটু আগে যে কথাটা বলছিলাম, প্রবলেম হয়েছে আজকের অ্যাড ফিল্মে, যে আজকের অ্যাড ফিল্ম কেন এত ইফেক্টিভ হচ্ছে না। কারণ আমরা সোলটাকে ফেলে দিই। প্রফেশনালিজম করা, ইফেক্ট করা, স্পেশাল ইফেক্টস, গিমিকি ব্যাপারটাতে এত বেশি ফোকাস করে দিই আরকি। কেমন দেখতে লাগবে, কেমন টেকনিক্যালিটিস, কোন লেন্স, কোন ক্যামেরা দিয়ে শুট করছি, ইম্পোর্টেন্ট এগুলো। বাট এটা ততটাই ইম্পোর্টেন্ট যতটা তার আগের হচ্ছে প্রোডাক্টটাকে সেল করা, গল্পটা। গল্পটাকে, প্রোডাক্টটাকে সেল করার পেছনে পুরো টেকনিক্যালিটিসটা সাপোর্ট করার জন্য আছে। ওটা এর থেকে উপরে নয়। তারপর ক্লায়েন্ট হ্যাপি হয়েছিল ১৮০ নম্বরে। ১৮০ নম্বরে ফাইনালি হ্যাপি হয়েছিল। এখানে ক্যাম্পেইন হয়েছিল ফাইনালি। ভালো হয়েছিল। না, ভালো হয়নি। আমি সেটাই তো বললাম না, ভালো হবে না। কারণ তুমি অ্যা একটা মাইন্ডসেট থেকে যদি কাজ করো যে মানে না, তো এখানে কিছু বলার নেই। কাজ করাচ্ছি, টাকা দিচ্ছি, করতেই হবে, করতেই হবে। এটা একটা মাইন্ডসেট থাকে যে মানে ১ম বারই হলে সেটা ভালো নয়। ১০ বার রিভাইজ করলে তবে ভালো হচ্ছে জিনিসটা। স্ক্রিপ্টটা ১০ বার চেঞ্জ করেছি, তবে ভালো হয়েছে। কিছু একটা আমি কাজ করেছিল। বা হয়তো যিনি পে করছেন ক্লায়েন্ট, হয়তো তিনি চাইছেন এটা ডিফারেন্ট, তার সঙ্গে হয়তো তোমার ম্যাচ যাচ্ছে না। সেটা কি? সেটাও দেখো, যদি তুমি মানে কারণ আমি তোমাকে আটকাচ্ছি একবার, যে আমার যে মনে হয়, আমি যদি কাজ করিনি বলা উচিত না, বাট আমি একটা পার্সপেক্টিভ থেকে ভাবছি। অ্যাড ফিল্মটা অনেক বেশি আ ক্লায়েন্ট নির্ভর। মানে সে কি চাইছে? ডেফিনিটলি। ইটস নট কি আমরা একটা সিনেমা বানাচ্ছি, অনেকের গল্প আছে, অনেক তো সেটা মানে এরকম নয় যে মানে আমি বলব ফিল্ম নয়। মানে ক্লায়েন্ট এখানে মানুষ। আমরা ফিল্ম বানাই হচ্ছে অনেকগুলো মানুষের জন্য। অনেকগুলো মানুষের জন্য। তো আল্টিমেটলি ওই মানুষের সাইকোলজিটাই বুঝতে হয়। মানুষ কি চাইছে? ওই সেমই জায়গায় মানে যেকোনো তুমি আর্ট ফর্মে পেইন্টিং এও চলে যাও, ফটোগ্রাফিতেও চলে যাও। আল্টিমেটলি তোমার কাজটা, এটা আমার মনে হয়, আমি আজকে ক্যামেরাতে এখানে বসে বলতে পারছি বলে আমার এটা বলার অনেক দিনের খুব ইচ্ছা ছিল, যে আমার মনে হয় এই আর্টিস্টদেরকে আমি পার্সোনালি, এটা আমার একদম পার্সোনাল ওপিনিয়ন, ওই রিবেলিয়াস আর্টিস্ট কিছু হয় না? যারা বলে আমি নিজের জন্য শিল্প করি। মানে আমার এটা খুব স্বার্থপরতা মনে হয়। মানে কে রে ভাই তুই, যে মানে তুই নিজের জন্য করিস তো বাড়িতে বসে কর। আমি কেন নিজের জন্য কিছু করতে যাবো? আমি কিছু একটা জিনিস শিখেছি এবং আমি সমাজের জন্য করছি, আমি মানুষের জন্য কাজটা করছি। আমি আবার কাটছি। আমি নিজের জন্য শিল্প করছি। কিন্তু আমি এক্সপেক্ট করছি পৃথিবীর ৭০০ কোটি লোকেরা দেখবে বাহ! হয়েছে। এটা কি আইডিওলজি ভাই? কি আইডিওলজি? আর যখন ওই ৭০০ কোটি লোক দেখছে না আর ভালো বলছে না, তখন কিন্তু কথাটা ওরা বুঝছে না। হ্যাঁ, ওরা গাধা।
ওদের মাথায় বুদ্ধি নেই। আমার জিনিসটা সবাই বোঝার মতন নয়। তাহলে আমি একলা ফার্স্ট তুমি এমন জিনিস বানাচ্ছ এই topic সবাই বুঝতে পারছে না। এই টপিকটা নিয়ে আমি একলা কাজ করছি না। রাইট, আমার মনে হয় আইনস্টাইনকে আমরা কেন এত বড় একটা সায়েন্টিস্ট হিসেবে দেখি, কারণ আইনস্টাইনের যে সিম্পল একটা থিওরি আছে ইকুয়ালস টু এমসি স্কোয়ার, একটা রিক্সাওয়ালা থেকে একটা সায়েন্টিস্ট সবাই বোঝে। তো সেই জন্যই ও একজন, মানে উনি একজন ওরকম সেলিব্রেটেড একজন সায়েন্টিস্ট। তো যে কোনো খুব সিম্পল জিনিসকে তুমি যদি একটা জিনিসকে প্রচন্ড সিম্পলিফাই করতে পারো, যেটা 1 থেকে 100 সবাই বুঝবে, দেন তুমি সবচেয়ে সাকসেসফুল আর্টিস্ট। আরো একটা জিনিস আছে তোমাকে আজকে লতা মঙ্গেশকরের গান যদি শোনে, রবীন্দ্রনাথের একটা কবিতা যদি পড়ে, সবাইকেই এফেক্ট করে। ঠিক। তো ওইটাই হচ্ছে একজন, মানে যদি তুমি খুব প্রপার লেভেলের শিল্পী হও, তাহলে সবাইকে তুমি এফেক্ট করতে পারবে। অরিজিৎ সিং এমন করছে। অরিজিৎ সিং যেমন করছে, এখন তুমি অনেক শিল্পী পাবে যাদের বলে যারা মেজরিটি মানুষকে এফেক্ট করে, ইম্প্যাক্ট করে। তাহলে এত মানুষকে কালেক্টিভলি যে মানুষটা এফেক্ট করতে পারছে, সে ভালো আর্টিস্ট নয়। যে নিজের জন্য শিল্প করছে, সে বড় আর্টিস্ট। এইটাতে আমি একদম, মানে আমি একবারে বিশ্বাসই করতে। তো আরো একটা ব্যাপার আছে, আমি জানি না। তো আমরা অ্যাকশন থেকে সিনেমায় ফেরত আসছি, কারণ এটা বলতে গেলে সিনেমায় নামানো যাবে না। তো দর্শকদের জানিয়ে রাখি, রাজদীপ কিন্তু নিজেও একজন খুব ভালো ফিল্ম ডিরেক্টর। ও খুব ভালো ফিল্মে কাজ করে। তো ফিল্মেটা নিয়ে একটু পরে আসছি, ঠিক আছে? বা একটা ফিল্মতে আসছি, আমার বলতেই হবে আপনার জায়গাটায় যে তুমি যে কথাটা বললে, আচ্ছা একটা জিনিস আমি কিছুদিন আগে কার কার একটা ইন্টারভিউ দেখছিলাম, হলিডে ছিল খুব সম্ভবত, নামটা ভুলে যাচ্ছি ভদ্রলোকের। তো সেখানে উনি বলছিলেন যে আজকাল এটা চল হয়ে গেছে যে, যে সিনেমাটা চলেনি, দ্যাট মুভি ওয়াজ আন্ডাররেটেড অ্যান্ড দ্যাট মুভি ওয়াজ আ মাস্টারপিস, অ্যান্ড যে সিনেমাটা হিট করেছে দ্যাট মুভি ওয়াজ গার্বেজ। মানে এইটা যারা ফ্লপ হচ্ছে, তারা সামহাও নিজেদেরকে জাস্টিফাই করার জন্য এই কথাগুলো বলছে। কারণ আমি বলছি, যুগের থেকে আগে সিনেমা হয়। আমি খুব একটা উদাহরণ দিচ্ছি, আমার জীবনের একটা লাইফ চেঞ্জিং মুভি হচ্ছে তামাশা। খুব ইফেক্টিভ, ঠিক আছে? তামাশা যখন হয়েছিল, আমি আমার পাশে বন্ধু ছিল। আমি ফার্স্ট লাইনটা বন্ধুকে বলেছিলাম, ফার্স্ট সিন দেখে, যখন দীপিকা পাড়ুকোন আর ওই রণবীর কাপুর আসছে, আর একটা রোবটের মতো, একটা পুতুলের মতো ছিল না ফার্স্ট সিনটা? আমি বন্ধুকে বললাম, "ভাই এটা দেখে কেমন জানি আমার মনে হচ্ছে কিরকম একটা, মানে মিলানো জোগাড়ের মতো ফিল হচ্ছে।" মিলানো জোগাড় ওকে বুঝতে পারিনি। এটা ওরকম হবে না তো? এটা ফার্স্ট ৫ মিনিটে বলেছি। আমার ১.৫ বছর লেগে গেল লোককে বলতাম আমার তামাশা খুব প্রিয় সিনেমা। ওটাকে হাসতাম ওর উপর। "কি সিনেমা দেখিস?" এখন তারা আমার থেকে বেশি পোস্ট করে। Right. ঠিক আছে? ক্ষমতা ভোগ, ঠিক আছে? তারা আমার থেকে বেশি পোস্ট করে। তো তামাশা যুগের থেকে আগের সিনেমা। আন্দাজ আপনা আপনা যখন বেরিয়েছিল, তখন একটা সিনেমা চলতো। নেয়নি। অনেক কাল্ট মুভি। তখন নেয়নি। বাট সিনেমাটা ভালো ছিল। কিন্তু এরকম পুরো সিনেমা দেখেছি যাদের ১০-১২ জন এসে বলেছে দারুণ সিনেমা। আমি দেখে মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারিনি। হতে পারে আমার মাথায় ওটা বুদ্ধি নেই। ঠিক আছে? আমি বুঝতে পারিনি। কিন্তু আমি প্রচুর লোকের ভাষায় এটা বলতে শুনেছি, "আর এই সিনেমাটা দেখবে কেন? ওদের সিনেমাটা তো বোঝার মতো বুদ্ধি নেই।" আমার আপত্তি এটাতে। তুমি তোমার দর্শকের বুদ্ধিকে কোয়েশ্চেন করো না। Right. দর্শকের বুদ্ধিকে কোয়েশ্চেন করো না, দর্শকের বুদ্ধিকে নিয়ে খারাপ কথা বলো না। মানে ভাই, আল্টিমেট তো ওরাই টাকা দিয়ে তোমাকে দেখছে না তোমার কাজটা। হ্যাঁ, মানে আমি দেখো এই কথাটা তো আমি বলবো যে এগুলো কিন্তু এতটা সাবজেক্টিভ নয় জিনিসগুলো। মানে যতটা লোকে সাবজেক্টিভ বলে। একটা বুদ্ধিদীপ্ত সিনেমা এবং একটা ভালো সিনেমা, একটা ভালো গল্প মানুষ বুঝতে পারে। মানে এরকম হয় না যে তুমি একটা যা কিছু জগা খিচুড়ি বানিয়ে দিলে, দিয়ে বললে এটা মানুষ বুঝতে পারছে না। মানে আমরা সবাই, মানে কি, মানে আমাদের মাথা নেই? সবকিছু অ্যাবস্ট্রাক্ট। কিছু না হলে অ্যাবস্ট্রাক্ট। মানে এইসব টেক্সচার হচ্ছে কোনো মানেই হয় না। মানে এগুলোর কোনো মানে হয় না ওইভাবে আরকি। এগুলো লোক চালাইতে যা ইচ্ছা খুশি করা। এবং এই ক্রিয়েটিভ ফিল্ড এবং এই ফিল্ডটার একটা স্বাধীনতা এটাই আছে। আমি বলব ফিল্ডটা এতটাই ভাস্ট এবং এতটাই, মানে কি বলবো? এতটাই একটা স্ট্রং হিউজ ইন্ডাস্ট্রি, যেখানে এই স্বাধীনতাটা আছে যে তুমি নিজে যা খুশি করে বলতে পারো যে আমি এটা করেছি, ভাই আমি একজন ডিরেক্টর, আমি একজন আর্টিস্ট, আমি একজন সেলফ ক্লেম করতে পারবো। এটা একটা ডাক্তার করতে পারবে না, একটা ইঞ্জিনিয়ার করতে পারবে না, একজন লয়ারকে কালকে একটা, মানে রুম ভাড়া নিয়ে বলতে পারবে না আমি লয়ার। একটা ফিল্ম মেকার একটা রুম, মানে একটা রুম ভাড়া করে নিয়ে বলতে পারবে আমি আজ থেকে ডিরেক্টর, আমাকে গল্প দাও, বা আমি আজ থেকে গল্প ভাবি, অসাধারণ গল্প ভাবে, আমার গল্প পৃথিবীর মতন কেউ আর গল্প ভাবতে পারেনি এরকম। সবাই বলে। ওখানে আমি বলি যে, মানে যেটা পৃথিবীর কেউ ভাবতে পারেনি সেটা তুমি ১ম বার কেন ভাবছো বাবা? সবাই যেটা ভেবেছে সেরকমই করো। সাকসেসের রেটটা আছে। মানে যেটা কেউ ভাবেনি, কেউ করেনি, এই রিস্কটা না আমিও নেবো না। আমি সব নিজেকে অত বড় জায়গায় রাখি। রাখতে গিয়ে। আচ্ছা, এটা বাজে কথা আমি আসছি। তুমি তো অনেক জায়গায় ক্রিয়েটিভ হেডেও কাজ করেছো। হইচই কাজ করেছো বোধহয় না? না, ওই যে ক্রিয়েটিভ হেড নয়, ক্রিয়েটিভ প্রোডিউসার হিসেবে কাজ করেছো। এটা কাইন্ড অফ ক্রিয়েটিভ করি। এখন জি5 এও কাজ করছো কাইন্ড অফ একই ধরনের। তো এরকম কোনদিন ডিসকাশন হয়েছে যে আমার মতো সিনেমা কেউ ভাবেনি? তারপর আমার এরকম কোনো সময় মনে হয় না। আমি এরকম কিছু না, কেউ তোমাকে এসে বলেছে, "দাদা আমার মতো ভালো সিনেমা প্রচুর, এটা বলো না সুস্মিত।" প্রচুর। মানে এরকম হয়েছিল। হয়তো এলো দাদা আমি স্ক্রিপ্ট লিখি, স্ক্রিপ্ট বানাতে চাই। তো এরকম আমার কাছে দারুণ স্ক্রিপ্ট আছে। তুমি যদি শুধু শোনো একবার স্ক্রিপ্টটা, মানে তুমি দেখবে যে এরকম স্ক্রিপ্ট কিন্তু আগে কোথাও শোনোনি। কোনদিন এরকম আগে স্ক্রিপ্ট শোনোনি। এরকম ধরনের স্ক্রিপ্টে একটা কাজও হয়নি।
আমার মানে লিটারালি তোমাকে দেখাতে পারি স্ক্রিনশট করে আর কি, মানে আমার এটাই উত্তর থাকতো যে ভাই যেটা কেউ আগে করেনি সেটা আমি করব না। আমি ওই রিস্কটা তো ১ম বারে নেবোই না এটলিস্ট আরকি। আমি আগে হয়ে যায় আমার ১০ বছর হয়ে গেছে, মানে ১০ টা সিনেমা বানিয়ে ফেলেছি, ১৫ টা সিনেমা বানিয়ে ফেলেছি, ৪ টে ন্যাশনাল অ্যাওয়ার্ড বাড়িতে রাখা আছে। আমি একটা এক্সপেরিমেন্ট করছি। আমি আমার ১ম কাজ এমন কিছু করতেই চাই না যে মানে একদম কেউ করেনি, কেউ জানে না, কেউ দেখেনি আরকি। এটা কিন্তু আমি আউট অফ দ্য বক্স এর কথা বলছি না। আউট অফ দ্য বক্স যদি কোনো একটা তোমার আইডিয়াস থাকে তাহলে তুমি ডেফিনিটলি দেখবে মানুষ রিলেট করে। একদম। আমি এটাই বলতে ঠিক আছে? যাচ্ছিলাম। রাজদীপ কিন্তু আউট অফ দ্য বক্স এর কথা বলছে না। আউট অফ দ্য বক্স গল্প কিন্তু ডিফারেন্ট। একদম, একদম। এটা এটা কি আইডিয়া বলছে? ড্রিভেন একদম। ওটা পৃথিবীর ১ম তুমিই সবসময় করছো। অ্যাপ্রিশিয়েট হয়। সেটা অ্যাপ্রিশিয়েটেড হয়ও। হয়তো তখন না হলে ১ বছর পরেও হবে। কিন্তু একদম হবেও। পরে হবে। হবে। একদম। এবং তার ডিরেক্টররা কোনদিনও তোমাকে এসে বলবে না আমরা যে আমি আউট অফ দ্য বক্স কিছু কিছু, কিছু করছি। কারণ তারা করে কাজটা রেখে দিয়ে বলবে, "ভাই এই একদম, খাবারটা বানিয়ে দিলাম, একদম। তোমরা খেয়ে দেখো।" হ্যাঁ, ঠিক। এটা আমার অভিজ্ঞতা বলছে। রাইট, একদম রাইট। যাই বলছিলে বল। তো মানে সেটাই জিনিস। এটা প্রচুর শুনতে হয়। মানে এরকম ধরনের যে মানে আউট অফ দ্য একদম মানে ডিফারেন্ট আরকি কিছু একটা ভেবেছি। এই স্ক্রিপ্ট আগে কেউ কোনদিন ভাবতে পারেনি কেউ। তারপর যখন গল্পটা বলছি একদম বেসিক গল্প যেটা মানে হাজার, হাজার সিনেমা দেখে এসেছি। এখানটাতে সমস্যা হয়। এই ফ্যানটা দিয়ে সমস্যা হয়। হাজার মানে লাখে কোটিতে সিনেমাতে যা দেখে আসছি ওই গল্পই বলল শেষে। তো এটা একদম আরকি। বরং যারা ১ম এই এটা বলে দেয়, একটা জিনিস আমার মানে আমার মনে হয় যে এই ইন্ডাস্ট্রিতে মানে সবারই একটা খুব ধারণা আছে যে এটা মানে এই ইন্ডাস্ট্রিতে আসতে গেলে মানে কিছু জানতে শিখতে হয় না, পড়তে হয় না, খাটতে হয় না, পড়াশোনার দরকার নেই, কিছু করতে হয় না। মানে একটা মাইন্ডসেট দেখেছি। মানে আমি ফিল্ম স্টুডেন্ট তো আমি আমার কলেজের বলতে পারি ধরো আমাদের ফিল্ম ব্যাচে জেনারেলি ১৮-২০ করে স্টুডেন্ট থাকে। তো ওই আমার ধরো ১৮ জনের মতন আমাদের ব্যাচে স্টুডেন্ট ছিল। তার মধ্যে খুব বেশি ৩ থেকে ৪ জন ছিল যারা অ্যাকচুয়ালি পড়াশোনাতে ছোট থেকে ভালো। যারা 11-12 এ ভালো রেজাল্ট করেছে এবং তারা কনসিয়াসলি ডিসাইড করেছে যে না আমি ইঞ্জিনিয়ারিং পড়তে পারতাম, আইআইটি পড়তে পারতাম, অন্য সাবজেক্ট পড়তে পারতাম বাট আমি ফিল্মসই পড়বো। এটাতে তুমি মাত্র ২ থেকে ৩ জন ছেলে পাবে। বাকি অধিকাংশ এসছে ইদার ভালো করে পাস করতে পারত না। ফিল্মসে পড়াশোনা করতে হয় না, নাম লিখিয়ে দিয়ে অন্য কোনো কলেজে চান্স পাচ্ছে না, ফিল্ম স্কুলে নাম লিখিয়ে নিল। ফিল্ম স্কুলে প্রচন্ড গ্ল্যামার আছে, ইজি মানি আছে, ফেম, সেলিব্রিটিদের সাথে ঘোরা। এই জিনিসগুলো মানুষকে বেশি অ্যাট্রাক্ট করে। অধিকাংশ মানুষকে পাবে যে এইগুলোর জন্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলে আসে। সেটা ভালো হতে পারে। মানে এটা একটা ডিজায়ার হিসেবে থাকতে পারে। বাট ওটা মেইন মোটিভেশন যদি হয়ে যায় তো তুমি উদ্দেশ্যটা এটা যে আমি একটু ফেম পাবো বলে সিনেমা বানাচ্ছি, তাহলে চাপ আছে। এটা অ্যাক্টরদের মধ্যে থাকে মারাত্মকভাবে। খুব চাপ হয়ে একটাদের যায়। মধ্যে তো অনেক খুব বেশি চাপ হয়ে ভাইরাস কাজ থাকে। করে। একদম ডেফিনিটলি। খুব চাপ হয়ে যায় কাজ করে। একদম। তো তুমি যেটা বলছিলে আমি কাটলাম। জি5 এ ধরেন তুমি একটা ক্রিয়েটিভ প্রডিউসার কাজ করছো কোনো চ্যানেলে, হচ্ছে হোয়াটএভার। তো তোমাকে কেউ যদি অ্যাপ্রোচ করে ১ম, তো তোমাকে বা কোনো চ্যানেলকে, যেকোনো চ্যানেলকে তুমি কিভাবে চাইবে যে গল্পটা সেরকম হোক? এখানে তো মানে সেটা বিভিন্ন রকম হতে পারে। একটা ফার্স্ট ফ্যাক্টর যদি আমি চ্যানেল থেকে কাজ করি তো আমি ওর বিজনেস পয়েন্টে ফার্স্ট দেখবো। কারণ দেখো অনেস্টলি বলতে গেলে একটা চ্যানেল মানে আর্ট, ক্রিয়েটিভিটি, শিল্পী এগুলো অনেক শিল্প এই জিনিসগুলো ডেফিনিটলি আছে। বাট এটার একটা মেজর মানে ফ্যাক্টর যদি এই জিনিসটাকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে হচ্ছে ইকোনমির জায়গাটা, ফাইন্যান্স এর জায়গাটা। পয়সা ছাড়াই জিনিসগুলো চলতে পারে না। তো পয়সা ছাড়া একদিন চলতে পারে। তুমি ১ বছর টানতে পারবে না বা তোমার হোল লাইফ টাইম এর যে মানে সাস্টেইনেবিলিটি টা আছে তুমি এটার উপর বেস করে সাস্টেইন করতে পারবে না। যদি তোমার কাছে ফাইন্যান্সিয়াল গ্রোথ টা না থাকে। সেটা একটা কোম্পানির ক্ষেত্রে খুব স্ট্রংলি অ্যাপ্লিকেবল। কারণ কোম্পানিরা ব্যবসাই করতে এসছে, বিজনেস করতে এসছে। কোম্পানি যদি সারভাইভ না করতে পারে একটা ফিল্ম বানিয়ে যদি প্রফিট না করতে পারে নেক্সট ফিল্মটা বানাতে পারবে না। তো আমার ওটা ফার্স্ট ফ্যাক্টর থাকবে দেখা যে মানে এটা কি সেলেবল? এই এই কনসেপ্টটা কি আমি মার্কেটে যদি ফেলি তার মার্কেট থেকে কি আমি টাকা তুলে আনতে পারবো? এট লিস্ট যেটা বাজেট থাকবে তার থেকে কি আমি একটা প্রফিট মার্জিন তুলে আসতে পারবো। এটা হচ্ছে ফার্স্ট আমার বলে নয়, এটা আমার মনে হয় যেকোনো যারা কনটেন্ট টিমে থাকে বা প্রোডাকশন ওই মানে সিলেকশন টিমে থাকে, পিচ টিমে থাকে তারা সবাই এই পার্সপেক্টিভ এ ফার্স্ট একটা স্টোরিকে ডিসাইড করে। ১ মিনিট। তুমি বলছো যে যেকোনো কাজের ক্ষেত্রে আমাদের এটা এটা আমি বারবার আমি আবার সামনে যারা দর্শক আছে তাদেরকে বলে দিচ্ছি বা যারা সিনেমা করতে আসছে, এই পয়েন্টটা বোঝাটা কিন্তু খুব জরুরি। ঠিক আছে? যে উম আ তুমি বলছো যেকোনো সিনেমা যখন আসছে, সিনেমার মানে যারা টাকা লাগাচ্ছে প্রোডিউসার বা যেকোনো চ্যানেল, ঠিক আছে? রাইট। তাদের পার্সপেক্টিভ থেকে আমাদের এটা বোঝা উচিত যে সিনেমাটা যেন সেলেবল হয়। একদম। যেভাবে হোক। আমি এই পয়েন্টটা আমি বারবার বলছি কারণ এই জন্যই। আমি এরকম প্রচুর বন্ধু-বান্ধবকে চিনি। মানে বন্ধু-বান্ধব কলিগকে চিনি যারা, বন্ধু-বান্ধব নয়। প্রচুর জন যারা আছে যাদেরকে এইটা আমি বলতে শুনি, সিনেমাটা আমি বানাচ্ছি তো, বানিয়ে দেবো। কিন্তু ব্যাপারটা এরকম নয়। আমার মনে হয় কোথাও না একটু হলেও মানে সে তুমি গান করো, অভিনয় করো, সিনেমা বানাও, গান লেখো, সবকিছু শেষে কিন্তু একটা প্রোডাক্ট। বিক্রি করে মানে যে টাকাটা লাগিয়ে তোমাকে বানাচ্ছে এট লিস্ট তার টাকাটাকে সম্মান দিও। আমার এটা মনে হয়। কারণ এটা আমি সেটে যখন কাজ করতে যাই, নিজের সেট বা অন্য সেটে আমি অনেকের মধ্যে দেখতে পাইনি।
এটা প্রচন্ড খারাপ লাগে আমার, ঠিক আছে? মানে একটা টাকা দিয়ে কাজটা তৈরি হয় এবং টাকাটা কিন্তু ফ্রিতে আসে না সবার। সবাই কিন্তু কারো টাকা দিয়ে কাজ করছে না, বা করলে আমি জানি না কিভাবে করছে না। হ্যাঁ, রাইট। ঠিক আছে, আই হ্যাভ নো আইডিয়া, আমি তেমন কোনো কিছুতে কাজ করিনি। কিন্তু আমি বলছি যে টাকাটা লাগানো হচ্ছে, সেই টাকাটার পেছনে যে কষ্টটা, এটাকে সম্মান দেবেন। তুমি বলো, সরি। হ্যাঁ, না মানে একদমই ঠিক কথা। একদম মানে সেটাকেই এটাও আমিও মানি আরকি। যে মানে কারণ মানে এটা বিলাসিতার জায়গা নয়। আর এটা ওই জায়গা নয় যে গ্যাম্বলিং এর জায়গা। এই টাকা মানে ফেলবো, টাকা চলে গেল আরকি। তাহলে লং টার্ম এ ভাবা যাবে। এটা অন্যের টাকা, নিজের টাকা নয়। তাও অন্যের টাকা, নিজের টাকা নয়। আমি নিজের টাকা হোক, অন্যের টাকাই হোক আরকি। মানে ওই জায়গাটা আমার মনে হয় মানে কোনোভাবে আরকি ফিল্মে যাদের মাইন্ডসেট ওটা থাকে যে মানে আমি আর এটা তুমি খুব ছোটখাটো একটা লোকাল ইন্ডাস্ট্রিতেই পাবে। এগুলো বড় জায়গাতে তুমি একদম পাবে না। বড় জায়গাতে খুব প্রপারলি প্রফেশনাল জায়গা থেকে ফাংশন করা হয়। তো ওটা বিজনেস পার্টটাকে সবার আগে রাখে আরকি। কারণ ওটা জানে যে এটাই আমাকে লং টার্মে রান করাবে আমাকে। আমি আমি মানে আমি যদি ফিল্ম জিনিসটাকে কন্টিনিউ করতে চাই, ফিল্ম মেকিংটাকে কন্টিনিউ করতে চাই, আমি যদি একটার জায়গায় ১০ টা সিনেমা বানাতে চাই, তাহলে আমাকে ফার্স্ট আগে ওটাই সর্ট করতে হবে যে আমার ১ম সিনেমা থেকে আমি টাকা রিটার্ন করতে পারছি না। আমি একটা খাবার তোমাকে কাটছি, সরি। সেটা হচ্ছে কিছুদিন আগে খাদান বেরোলো। ঠিক আছে? তো খাদান যখন বেরিয়েছিল তখন খাদানের অনেক সমালোচনা হয়েছিল। বহু লোক, ঠিক আছে? বহু লোকের জ্বলেছে, কেন জ্বলেছে আমি জানি না। তো আমার মনে হয় আ আমি ১ বছর আমি ওয়েট করেছিলাম। আমি দেখে এসেছি হাউসফুল সিনেমায়। প্রচুর মজা করেছি। আমি একজন ফ্যান হিসেবে গিয়েছিলাম। দেবদার একজন ফ্যান হিসেবে দেখেছিলাম। বাচ্চা-পাড়া আমি ফিরে পেয়েছি, আমি খুশি। তো আমার কথা হচ্ছে, আমি কেন একজন পরিচালক হিসেবে বা একজন সিনেমা কর্মী হিসাবে আমি দর্শকের কাছে হাত পেতে বলব যে, আমার কাছে এটা কেন গেল না যে প্লিজ বাংলা সিনেমার পাশে দাঁড়ান। রাদার একটা ভালো বাংলা সিনেমাতে হিট করব। এটা তো আমার সাপোর্ট করা উচিত না? আমার সেলিব্রেট করা উচিত। একদম। সেই সিনেমাটা যদি আজকে যদি কোটির পর কোটি টাকা কামিয়েছে, এত বড় একটা হিট হয়েছে, আমার সেটা ভালো খারাপ সবকিছুর মধ্যে খারাপ আছে। আমি বলছি। ঠিক আছে? কিন্তু আমি আমার প্রতিটা বন্ধুকে যখন আমাকে জিজ্ঞেস করেছিল যে, "খাদান কেমন লাগলো ভাই একটু বল?" আমি বললাম, "কেমন লাগলো সেটা পরে ভাববি। যদি মানে ইন্ডিয়ান ক্যালিবার এ ভাবিস তাহলে তো অনেক সিনেমা থেকে পিছিয়ে।" কিন্তু বাংলায় যে চেষ্টাটা হয়েছে এতদিন পর, মানে এত ১০-১২ বছর পর হাউসফুল এর পর হাউসফুল হয়ে যাচ্ছে ১ম থেকে। রাইট। তো আমরা সেটা সেলিব্রেট করব না কেন? হ্যাঁ, আল্টিমেট বছরের শেষে আজকে কানাড়া ইন্ডাস্ট্রি অলমোস্ট হারিয়ে গেছিল। সাউথে ওদের পাত্তাও দিত না। কারণ একদম, একদম। তেলুগুতে আমি রুল করতো। রাইট। মালায়ালাম ওদের মতো করে কামব্যাক করছিল। যেটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি শেখা উচিত। ঠিক আছে? চাচ্ছি না আমি। কিন্তু কানাড়া ইন্ডাস্ট্রিকে পাত্তা দিত না মাঝে। আমার মনে আছে ইয়াস বহুদিন আগে বলেছিল। ভিডিওটা ভাইরাল হয়ে প্রচুর যে আমি একদিন এটাকে ন্যাশনাল কি ইন্টারন্যাশনাল লেভেলেও নিয়ে চেষ্টা করব। খুব সম্ভবত। ন্যাশনাল তো বলেছিল। তো কেজিএফ হিট করে। কেজিএফটা বিশাল বড় হিট করে। কেজিএফ পর কান্তারা বিশাল বড় হিট করে। ওটার পর কিন্তু পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিটা ম্যাপে আসে। সবাই সিরিয়াসলি নেয় আমাকে। তো যেকোনো ইন্ডাস্ট্রি এগোনোর জন্য একটা বড় হিটের দরকার। যেটা নিয়ে মানে বাহুবলীর পর মানে আমরা তেলুগু সিনেমা অনেকদিন দেখছি। ঠিক আছে? কিন্তু বাহুবলীর পর মেইনস্ট্রিম এর লোকজন দেখা শুরু করল। একদম, ঠিক আছে? ন্যাশনাল অডিয়েন্স। ন্যাশনাল অডিয়েন্স এর কাছে। বাংলা সিনেমার লোকজন দেখা শুরু করল। হিন্দি মানা বন্ধ করল। তেলুগু সিনেমা নেই। একদম, তো আমার বলছি যে একটা দরকার বড় হিট। যেটা লোকে কথা বলবে। একদম। যেটা আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবং আমি বুঝতে পারছি না কেন আমি গর্ব করে বলব যে আমি একটা ফ্লপ সিনেমা বানিয়েছি। মানে একটা জিনিস হতে পারে যে ভালো সিনেমা বানালো, লোকে চলল না, দেখল না। যেমন আমাদের এখানে রাজদীপ দা সমষ্টি এসেছিল। কালকক্ষ একটা দুর্ধর্ষ সিনেমা। একদম। ঠিক আছে? দারুণ সিনেমা, ন্যাশনাল পাওয়ার সিনেমা। ওনাদের দুর্ভাগ্য কোভিড এর সময় বানিয়েছিলেন সিনেমাটা। তো হয়নি। আমি ওনাদের 'মন পতঙ্গ' বেরোলো। আমি দেখতে গেছিলাম সিনেমা। তো 'মন পতঙ্গ' খুব বেশি হল পায়নি। 'পুষ্পা' ছিল, 'খাদান' ছিল মাঝখানে বেরিয়েছিল। অনেক কিছু পায়নি। সিনেমা বানানোর চেষ্টা করেছেন। ঠিক আছে, চেষ্টা করেছেন। তো মানে 'কালকক্ষর' মতো সিনেমা কিছু কারণের জন্য সেই লেভেলে মার্জিন পায়নি হল। আর 'মন পতঙ্গ' পেল না। তাই মেনে নিতে পারি একজন চেষ্টা করেছিল, সে সুযোগটা পায়নি। তাই ফ্লপ হয়ে গেছে। বা দর্শক বুঝতে পারেনি। পরে বুঝেছে। ঠিক আছে? বাকিটা ব্যক্তিগত। রিলিজও হয়নি ভালো জায়গায় সিনেমা হলে। আমি সিনেমা দেখতে পাইনি। আমার দেখে মনে হতো ফাইনেস্ট বাংলা সিনেমা। একদম, একদম, বাকিটা ব্যক্তিগত। ঠিক আছে? একদম, একদম। তো বাকিটা ব্যক্তিগত যে গ্রাম দেখানো হয়েছে, অনেকদিন হলো দেখানো হয়নি। ঋত্বিক চক্রবর্তী অভিনয়, পবিত্রদার ডিরেকশন ও তুখোড়। ঠিক আছে? মানে বড় লেভেল সিনেমা। ঠিক আছে? একদম। সিনেমাটা জানতেই পারিনি। অনেক ড্রব্যাক আছে। সিনেমা হিট করেনি, অনেক কিছু করেনি। এগুলোকে মানা যায়। কিন্তু আমি জেনে বুঝে এরকম ধরনেরই কেন সিনেমা বানাবো যেটা আমার শুধু ইগোতে মনে হচ্ছে এই সিনেমাটা আমি দেখব, তাই আমি বানাবো। এটা আমি মানে সেটা আমি না আমি আমি এই কাটছি। জিনিসটা আমি দেখব না। আমার আশেপাশে যে ৪-৫ টা লোক আমার পা চাটে বা যে ৪-৫ টা লোক আমার টাকায় চলে, আমার টাকা তারা না ভালো পারলে খায়, বলবে। তারা ভালো বলবে। তার জন্য সিনেমাটা বানাবো। কেন বানাবো? আর এক্সপেক্ট করব দর্শকরা দেখবে। হ্যাঁ, মানে এবার দেখো, এবার এই যে মানে তুমি যে সিচুয়েশনটা বলছো আমার মনে আমি হয় ফার্স্ট ইয়ার সিনেমা থেকে বললাম, সরি। না, না মানে ঠিক আছে তুমি যে সিচুয়েশন বলছো এটা একটা খুব রিয়ালিস্টিক মানে একটা সিনারিও আরকি। মানে আমরা সবাই এটা ফেস করে থাকি। বাট আমার somehow জিনিসটা মনে হয় যে এই জিনিসটাও খুব একটা ছোট মাত্রা। মানে এটা তুমি আ কি বলবো যে এই জিনিসগুলো তুমি ওই লোকেদের থেকেই ফেস করবে যারা একটা খুব লিমিটেড একটা জায়গার মধ্যে ঘুরছে। এরা কিন্তু খুব বড় জায়গায় স্প্রেড করছে না।
এবং মানে যে মানুষটার মানে মেন্টালিটি এটা থাকবে যে আমি নিজের জন্য একটা সিনেমা বানাচ্ছি, সে একটাই সিনেমা বানাবে। তুমি এরকম একটা মানুষকে দেখতে পাবে না যে মানে সে এই ধরনের মেন্টালিটি রেখে ১০-১২টা সিনেমা বানাচ্ছে। এবার একটা পার্থক্য আছে। তোমাকে নিজের ক্রেডিটেবিলিটি বুঝতে হবে, তোমার জায়গাটা বুঝতে হবে। মানে আমি কি এই প্রেজেন্ট টাইমে আমাকে এটা বুঝতে হবে। আমি হিচককের মতন কথা বললে হিচকক হয়ে যাব না। আমি সত্যজিৎ রায়ের মতন কথা বললে সত্যজিৎ রায় হয়ে যাব না। আজকাল তো প্রচুর ডিরেক্টর ২-৩টে বাংলা আমি ডিরেক্টর সত্যজিৎ রায়ের ৪ টে বই পড়ে বলতেই পারি, আচ্ছা এরকম ভাবে শর্টটা আমি না ভাবলে হয় না। আমার সেটে আমি প্রচুর ক্যারেক্টারসদেরকে আমি খাওয়ানো দেখাতে চাই। কারণ সত্যজিৎ রায় প্রচুর সিনেমায় দেখাতো যে খাওয়া ক্যারেক্টারস অন স্ক্রিন খাচ্ছে। তো আমি এরকম দেখাতে চাই। বাট মানে আমার কি শিক্ষাটা সত্যজিৎ রায় বা এক্সপেরিয়েন্স ওই জায়গা থেকে আছে? বা আমি কি আমার ভিশনটা ওই জায়গা থেকে আছে? আমি কি নিজেকে অতটা জায়গায় তৈরি করতে পেরেছি? আর যদি যখন তৈরি করতে পারি তখন এই কথাটার কনটেক্সটটা চেঞ্জ হয়ে যায়। আমি সত্যজিৎ রায় যদি দাঁড়িয়ে আজকে বলে মানে হিচকক দাঁড়িয়ে যদি আজকে বলে, নোলান দাঁড়িয়ে যদি আজকে বলে যে আমার যেটা ভালো লাগছে আমি সেটা বানাবো। তার কনটেক্সট এটা থাকে যে সেই লোকটা ১০টা সিনেমা বানিয়েছে এমন যেটা হাজার কোটি লোককে ইনফ্লুয়েন্স করেছে। তাই সে বোঝে এই কোটি লোকের টেস্টটা। অ্যান্ড সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই এক্সপেরিয়েন্সটা থেকে দাঁড়িয়ে বলছে যে আমার যেটা ভালো লাগে আমি সেটাই বানাবো। কারণ ও ওই কোটি লোকের ভালো লাগাটা বোঝে। আজকে আমার কোনো এক্সপেরিয়েন্স নেই, আমি বলছি আমার যা ভালো লাগে আমি সেটাই বানাবো। কোথাও যাবে না। ইটস গোইং নোহোয়্যার। এটা একটা ব্লান্ট স্টেটমেন্ট পুরো। তো আমার কতটা এক্সপেরিয়েন্স, আমার কতটা জ্ঞান, আমার কতটা শিক্ষা, আমি কোন জায়গায় পৌঁছেছি সেখান থেকে দাঁড়িয়ে আমি এই ধরনের দাবি রাখবো যে আমার এটা ভালো লাগে আমি করবো এবং লোকেরও ভালো লাগবে। না, এটা আমিও এগ্রি করি। তো দর্শকদের সামনে এই ফার্স্টেশনটা আমি বার করতে বাধ্য হলাম। আগেও অনেক জায়গায় বলেছি। কারণ খুব খারাপ লাগে যে আমাদের বাকি ইন্ডাস্ট্রি থ্রাইভ করছে আর আমাদের বাংলা ইন্ডাস্ট্রি টাকা আসছে না, বাংলা ইন্ডাস্ট্রির একটা বড় কমে যাচ্ছে। বাংলা ইন্ডাস্ট্রিতে তুমি দেখবে সবারই তুমি যদি ভালো করতে শুরু করো সঙ্গে তোমার আশেপাশের লোকেরা তোমার বিরোধিতা করতে শুরু করবে। বাংলা ইন্ডাস্ট্রি একে অপরকে ধরে টেনে নামানোর চেষ্টা করে। বাংলা ইন্ডাস্ট্রি এটা বোঝে না যে এটা একটা ইন্ডাস্ট্রি, আর একটা ইন্ডাস্ট্রি সার্ভাইভ করতে গেলে একসাথে সবাইকে সার্ভাইভ করতে হয়। ইন্ডাস্ট্রি একজনে সার্ভাইভ করে না। একজন একটা বাড়ি সার্ভাইভ করতে পারে, একটা নিজে একা পরিবার সার্ভাইভ করতে পারে, একজনে টানতে পারে। সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। ইন্ডাস্ট্রিকে টানতে গেলে সবাইকে যে কারণে কান্নাড়া বলো তুমি আমি রিসেন্ট একটা এক্সপেরিয়েন্স বলছি। আমি একটা ডকুমেন্টারিতে রিসেন্টলি কাজ করেছি, ওটার এখন পোস্ট প্রোডাকশনটা চলছে। আমি এডিট করেছি ওটা রিসেন্টলি গোয়া ফিল্ম বাজারে গাজন বলে একটা ডকুমেন্টারি ওটা স্ক্রিনিং হয়েছিল। তো যে ডিরেক্ট করেছিল আরকি দেবাঞ্জন বলে একটি ছেলে, ও গেছে স্ক্রিনিং এ গেছিল ওখানে। তো ও ওখানে গিয়ে বলছে, "ভাই তুই বিশ্বাস করবি না মানে এই যে ভিউইং সেগমেন্ট যে সেকশনটা আছে, মানে ভিউইং সেগমেন্ট মানে তোমার হয়তো ডকুমেন্টারিটা কমপ্লিট নয়। তুমি একটা সেকশন অফ ডকুমেন্টারি করেছো অ্যান্ড দেন ওটাকে ওখানে দেখাচ্ছ অ্যান্ড তুমি চেষ্টা করবে যদি ওখান থেকে একটা ফাইন্যান্স পাওয়া যায় টু কমপ্লিট দ্য হোল ফিল্ম।" ও সেম জিনিস ট্রাই করছে। ওখানে বলল অনুরাগ কাশ্যপ, বিক্রম মোটওয়ানি এরকম ধরনের আরকি মানে বিভিন্ন মানে বড় ডিরেক্টরসরা আসছে যারা পিচ করছে একই লেভেলে দাঁড়িয়ে। যখন একটা তামিল এই সাউথ ইন্ডিয়ান কান্নাড়া ফিল্মকে দেখানো হচ্ছে, একটা ফিল্ম মানে ডিফারেন্ট কান্নাড়া টিমরা গেছে তাদের নিজেদের ফিল্ম নিয়ে। বাট একটা ফিল্মের প্রত্যেকটা টিম যখন ফিল্ম দেওয়া হচ্ছে বাকি প্রত্যেকটা টিম এই টিমটাকে সাপোর্ট করছে কিন্তু। যে টিমের ফিল্ম যখন দেখানো হচ্ছে বাকি টিমরা এসে সেলিব্রেট করছে। গোটা ফেস্টিভ্যালটা শেষ হয়ে যাওয়ার পর কান্নাড়া একদিন পুরো প্রত্যেক যত কান্নাড়া ইন্ডাস্ট্রি থেকে লোক এসছে ওরা সবাই আলাদা গ্রুপ কিন্তু। কেউ কাউকে চেনে না। বাট একসাথে সবাই যেহেতু ওরা কান্নাড়া ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ইন্ডাস্ট্রিটা ওদের একটা মানে একটাই বাড়ির মতন। ওরা ওই ইন্ডাস্ট্রির নামে এসে সবাই মিলে একটা আফটার পার্টি করছে। বাঙালিরা কি করছে ওখানে দাঁড়িয়ে? যার সিনেমা পিচ করা হচ্ছে তার নামে গিয়ে অন্য একজন পিচিং করছে। আরে ও তো বাংলা ফিল্ম বানাতেই পারে না। আপনি আমার দিকে দেখুন, আমার চ্যানেল ওকে প্রডিউস করুন। তো এইভাবে একটা বাংলা ইন্ডাস্ট্রি কি করে এক্সপেক্ট করে যে গ্রো করবে? আর বাংলা ইন্ডাস্ট্রি করছে না। বাংলা ইন্ডাস্ট্রি এখন সবথেকে খারাপ। এখন ভোজপুরি ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ হচ্ছে বাংলা তার হাফ কাজ হচ্ছে না। বিশ্বাস করে আমি লিখে দিচ্ছি ভোজপুরি ইন্ডাস্ট্রিতে ঝামেলা পয়সা এবং রাজদীপদা বলছিল ভোজপুরি নাকি বাইরে এখন বেশি। একদম। খুব দুঃখের ব্যাপার দাঁড়িয়ে গেছে। আমার তো আরো পিছিয়ে গেছে। আমরা হাসতাম খিল্লি করতাম না। ভোজপুরি শেষ হয়ে গেছিল। রবি কিষাণ না থাকলে তো হারিয়ে গেছিল ওরা। Right. তো রবি কিষাণ একলা যেটা করে দিতে পেরেছে আমরা তার ধারে কাছে পৌঁছাতে পারছি না। পৌঁছাতে পারছি না। এতজন মিলে এত মাথা আছে, এত লোক বলছে। কিন্তু তুমি কটা সিনেমা দেখাতে পারবে বছরের মধ্যে যেটা তোমাকে মানে দেখো তুমি যদি এই জিনিসটা একটা ভাবতে হবে যে মানে আমি বলছি যে মানে বাংলা সিনেমাকে সাপোর্ট করবো, এ করবো। কিন্তু এইটাও একটা ফ্যাক্টর কাজ করতে হবে যে যদি একটা দুর্দান্ত সিনেমা বেরোয় সেটাকে কিন্তু কেউ আটকাতে পারবে না। সেটা মানুষকে এফেক্ট করবেই। সেটা মানুষের ভেতরে ইমপ্যাক্ট করবেই। তো এইরকম মানুষরাও কেন উঠে আসছে না? এই মানুষগুলোকেও কেন আসার স্কোপ দিচ্ছে না? সবটাই কিছু শ্রেণীর মানুষরা আছে যারা পুরো ব্লক করে রেখে দিয়েছে যেখানে তুমি নতুন লোককে দেখতে পাবে বলো তো বাংলা ইন্ডাস্ট্রিতে এসে কাজ করছে। গোনাগুনতি কয়েকজন ডিরেক্টরস আছে যারা মেইনলি কাজ করছে। মানে আমি কোনো জায়গায় কাউকে ছোট করে বা কিছু ভাবে বলছি না। বাট ইন জেনারেল যদি দেখো ভেরিয়েশনটা কমে যাচ্ছে। যত ভেরিয়েশন কমে যাবে একটা ইন্ডাস্ট্রিতে যদি একই মাত্রার লোক কাজ করতে থাকে তাহলে ওটা একটা ইউনিয়নের মতন ব্যাপার হয়ে গেল। ওটা একটা ইন্ডাস্ট্রি থাকলো না। তো
সেই ইন্ডাস্ট্রির গ্রোথ তো কমে যাবে ডেফিনেটলি। হল বন্ধ হয়ে যাচ্ছে, সিনেমা হল পাচ্ছে না, ক্ল্যাশ করছে। বলিউড সিনেমা ঢুকে গেলে বাংলা ইন্ডাস্ট্রি সেখানে হলই পাবে না, বাংলা সিনেমা। এই প্রবলেমস গুলো তো জেনুইন প্রবলেমস। একটা সিনেমা যদি রিলিজ করলো, হলই না পেল, আর কোথায় সিনেমাটা দাঁড়াবে? ঠিক। প্রোডিউসাররা ব্যাক আউট করে যাচ্ছে, ভয় পাচ্ছে যে, "না, আমি ওই সিনেমাতে টাকা দেবো, আমি টাকা ফেরত পাবো না।" আমি যেটা তোমাকে ওটাই বললাম যে, একটা প্রোডিউসারের মাইন্ডসেট ওটাই যে, আমি টাকা দিচ্ছি, আমাকে টাকাটা ফেরত পেতে হবে। সেটা যদি না পায়, তাহলে একটা সিনেমাই তৈরি হবে। সেকেন্ড সিনেমাটা তৈরি হবে না। ১০ টা সিনেমা ওখান থেকে তৈরি হবে না। সাস্টেইনেবিলিটি ফ্যাক্টরটা কমে যাবে। আমাকে চিরঞ্জিত স্যার বহুদিন আগে একটা কথা বলেছেন। আমার বাড়িতে কথাটা আমি এখন বুঝি যে একটা টাইম প্রচুর বাংলা সিনেমা হিট হতো। তারপর বাংলা সিনেমা ফ্লপ হতে পুরোটাই আপনারা বলছি না, তোমাকে বলছি না। আমি জাস্ট একটা লাইন বলছি আমার। সে সিনেমা ফ্লপ হতে যারা আগে প্রোডিউসার ছিল, তারা ফ্লপ খেতে তাদের বাড়ি বিক্রি করতে হয়েছে। রাইট? মানে আমাদের ফ্লপ মানে ডিরেক্টরদের অ্যারোগেন্সে ফ্লপ খেতে তারা সিনেমা বানানো বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়েছে। কারণ তাদেরটা কেউ দেখছে মানে বাংলায় সিনেমায় এটা শুনতে অদ্ভুত লাগবে। বাংলা সিনেমায় যারা স্বাধীন প্রোডিউসার তাদের কথা কেউ ভাবে না। একদম। কেউ ভাবে না মানে স্বাধীন প্রোডিউসার কথা ভাবে না। এদের কি একটা বড় ব্র্যান্ড আছে, যারা বড় নাম আছে, যাদের পেছনে একটা ব্যাকবোন আছে পলিটিক্যাল বা তাদের টাকা আছে, মোটো কথা বড় টাকা আছে। তাদের কথা ভাবা, কিন্তু স্বাধীন প্রোডিউসারদের কথা কেউ ভাবে না। মানে সবাই তাদেরকে এক্সপ্লয়েট করে। কেউ ভাবেই না যে ভাই এরকম একটা টাইম ছিল যখন প্রোডিউসাররা মানে একটু হলেও ক্রিয়েটিভ জায়গাটা বুঝতো। টাকা আছে, তার সাথে ক্রিয়েটিভ সাইডটাকে ওরা সাপোর্ট করে এবং সেই জায়গা থেকে প্রোডিউসাররা টাকা ইনভেস্ট করতো, ধরো ফিল্মের ক্ষেত্রে, বিভিন্ন জিনিসের ক্ষেত্রে। ডিরেক্টররা তাদেরকে এক্সপ্লয়েট করেছে। টেকনিক্যাল টিমরা তাদেরকে এক্সপ্লয়েট করেছে। হিউজ অ্যামাউন্ট অফ টাকা নিয়ে যে প্রজেক্টকে সেইভাবে কমপ্লিট করেনি। যে কমিটমেন্টটা করেছে সেই কমিটমেন্টটা রাখেনি কেউ। ৪ টে প্রজেক্টের একসাথে কন্ট্রাক্ট সাইন করে টাকা তুলে নিয়েছে, ২ টো প্রজেক্ট ডেলিভার করেছে, ২ টো প্রজেক্ট ডেলিভার করেনি। প্রজেক্ট বারবার প্রোডিউসাররা লস রান করে মানে লস ফেস করেছে। প্রোডিউসাররা বেরোতে শুরু করে দিয়েছে। একটা গ্যাপ তৈরি হয়েছে। ডিরেক্টররা পাগলের মতন ফাইন্যান্সার, প্রোডিউসার খুঁজতে শুরু করে দিয়েছে। যেখানে পাচ্ছে হাত মারতে শুরু করছে। সেখান থেকে উঠে এসছে একটা স্ক্যাম, একটা সেকশন, যেখানে তুমি একটা মেজর অ্যামাউন্টের লোক পাবে যারা দেখবে ব্লাক মানিকে কনভার্ট করাতে চায়। সেই কারণে ইন্ডাস্ট্রিতে ঢুকে ইনভেস্ট করে। টাকা ইনভেস্ট করে এবং এখানে কি হয় যে প্রজেক্ট গুলো গিয়ে মাঝপথে থেমে যায়। হ্যাঁ, হ্যাঁ, একদম। ওই লস দেখালো, লস দেখিয়ে আরকি টাকা রিকভার করলো। এরা বিভিন্ন স্ক্যামের বিভিন্ন সেকশন, ডিটেইল গুলো যাচ্ছে না, বাট বিভিন্ন রকম স্ক্যামস এর সেকশন থাকে আরকি। একটা প্রজেক্টকে দেখালো হাফ ইনকমপ্লিট, তাহলে টাকাটা তোমাকে হিসাব দিতে হচ্ছে না, ডিসপিউট হিসেবে। আবার একটা দেখালো একটা প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে কিন্তু ফ্লপ করেছে। তো তোমাকে টাকা দিতে হলো না, রিটার্ন করতে হচ্ছে না। তুমি টাকাকে মানে ব্লাক থেকে হোয়াইট এ কনভার্ট করতে পারছো ফ্লপ দেখিয়ে, যে টাকাটা সিনেমাটা তো ফ্লপ করে গেল, তো আমি টাকা কোথা থেকে পাবো? বাট দেন এগেইন তোমার ব্লাক মানিটা কনভার্ট হয়ে গেল। তো এই সেকশন গুলো যে যখনই ঢুকতে শুরু করেছে, তো অটোমেটিক্যালি তাতে কি ক্ল্যাশ হবে যে জেনুইন ডিরেক্টররা এবার সিনেমা বানানোর থেকে পিছিয়ে যাচ্ছে। কারণ তারা এরকম জায়গায় ফাঁসতে চাইবে না। জেনুইন প্রোডিউসাররা জায়গা পাচ্ছে না বানানোর। তো এই মানে যখনই তুমি দেখবে যে অল্প সংখ্যক লোক কাজ করছে, বাকি লবিবাজি বেশি চলছে একটা জায়গায়, তো সেখানে অটোমেটিক্যালি ইন্ডাস্ট্রির একটা এটা কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি বলে না। এটা তুমি কোনো কোম্পানিতে যদি দেখো, একটা কোম্পানিতে যে ছোট ম্যানেজমেন্ট গ্রুপের মধ্যে এই জিনিসগুলো শুরু হয়, কোম্পানি ডুবতে শুরু করে দেয়, কোম্পানি পড়ে যায়। বড় কোম্পানি দেখবে ঢুকে গেছে রাতারাতি, পুরো নষ্ট হয়ে গেছে ম্যানেজমেন্টের ভুল ডিসিশনসে। ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও সেম জিনিস আরকি। অ্যাড ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও সেম জিনিস আরকি। আচ্ছা আমরা এবার একটু পার্সোনাল জায়গায় ফেরত আসি। কারণ এই ডিসকাশন চলতে থাকলে আমাদের আড্ডা আর আমরা অন্য কিছু বলতে পারবো না। তো আমরা দুঃখিত দর্শকদের এখানে থামিয়ে দিচ্ছি রাজদীপকে। তো তোমার ফিউচার যে কাজ, তুমি তো অনেক সিনেমা করেছো এর আগেও। সিনেমা আমি বলব অনেক না করলেও হ্যাঁ, বাট মানে করেছো, করেছো। শর্ট ফিল্ম একদম ফিল্ম ইউনিভার্সের জন্য সিরিজ করেছি। তো দীর্ঘদিন কাজ করছি। অ্যান্ড মানে প্রচুর ফিচারেও কাজ করেছি। বাট আমি নিজে এখনো বলব যে মানে আ নিজের মতন, নিজের ইচ্ছা মতন তো এখনো ফিচার বানাইনি। সেটা আমি এখনো অতটা আমার মানে হুড়াহুড়িও নেই। কারণ আমি এই অ্যাড, বিভিন্ন যে টেকনিক্যাল সাইড গুলো আছে, তো সেগুলোতে আমি অনেক বেশি ফোকাস করি। মানে আমি নিজেই স্ক্রিপ্ট লিখি, শুট করি, ডিরেক্ট হুম। করি, মানে ডিওপি করি, এডিট করি। তো আমার এই টেকনিক্যাল সাইড গুলো আমার মনে হয় এজ এ ডিরেক্টর যদি ফাইনালি কাজ করতে, এই সাইড গুলো খুব ইম্পোর্টেন্ট জানার জন্য। সাউন্ড, মিউজিক এই জায়গাগুলো খুব ইম্পোর্টেন্ট। তো এই একেকটা টেকনিক্যাল ডিপার্টমেন্টে তুমি কাজ করে শিখে ওই জায়গাটাকে মানে একটু ভালো নিজেকে জায়গায় নিয়ে যেতেই তোমার ৩-৪ বছর করে চলে যাবে। এবং আমার এখন মানে আমার যা বয়স তাতে আমি ওটাই কভার করতে পেরেছি এখনো অব্দি। ইচ্ছা আছে পরবর্তীকালে যে মানে এমন ধরনের সিনেমা করা যেখানে আরে মানে লোককে খুঁজতে হবে না, জানতে হবে না। মানে জানবে যে ঠিক আছে এই সিনেমাটা এরই করা, রাজদীপ করেছে এই সিনেমাটা। তো ওই মানে হ্যাঁ, ওইরকম। আমি মেক্সিমাম লোকের কাছে পৌঁছাতে চাই। আমি নিজের জন্য সিনেমা বানাতে চাই না। আমি লোকের জন্যই সিনেমা বানাতে চাই। আমি চাই আমার সিনেমা আমি ছাড়া বাকি সবাই দেখুক। আমি দেখলে মানে খুন ধরে ফেলবে। সেম একদম। তো বলছিলাম তোমার গাজন যেটা বললে, আমি তার ট্রেলার দেখেছি। একটা ছোট প্রশ্ন। সেটা তো আমাদের বর্ধমানের গাজন না, বর্ধমানে নয়। এটা হচ্ছে মেদিনীপুরে।
মেদিনীপুরে বর্ধমানেই গাজন হয় না খুব সম্ভবত? বর্ধমানেও গাজন হয়, বাট আমরা এটা মেদিনীপুরের এটা একটা অনেক ৩০০ বছরের পুরোনো একটা ইতিহাস আছে এবং ওদের রিচুয়ালস গুলো অন্যভাবে আর কি করা হয়। কখন পাবো এটা ডকুমেন্টারিটা আমরা এই ইউটিউবে? ডকুমেন্টারিটা অলমোস্ট কাজ শেষ হয়ে গেছে, সামনের বছরের মধ্যে রিলিজ করবে। বাহ! মানে ফার্স্ট ইচ্ছা আছে ডেফিনেটলি এটা খুব মানে ভালো ফেস্টিভ্যালস এ ঘোরানো, কারণ জিনিসটা দাঁড়িয়েছে খুব সুন্দর আর কি। হুম। তো ওটা কিছু ভালো ফেস্টিভ্যালস এ প্রথম ঘোরালাম এবং তার পরবর্তীকালে রেসপন্স দেখে আর কি, যদি দেখি যে কোথাও ভালো আর্কাইভাল জায়গায় সেল করতে পারছি, ডিরেক্টরস ডিসিশন, বাট মানে যেটুকু আমার সাথে ডিসকাশন হয়েছে আর কি সেটুকু তো জানি যে মানে সেরকম কোনো জায়গায় যদি ভালো জায়গায় সেল করতে পারি সেল করলাম, আর না হলে আদারওয়াইজ আর্কাইভাল এর জন্য ইউজ করলাম। বাট কারণ প্রজেক্টটার ওই পোটেনশিয়ালটা আছে, সেটা মানে আমরা এই ফিল্ম বাজারে যখন দেখিয়েছিলাম একটা ফিডব্যাক নিয়েছি অ্যামাউন্ট অফ লোকের কাছে। কমল স্বরূপ, তারপরে তোমার আহ দিবাকর ঘোষ ছিল যারা দেখেছে, সৌমিক হালদার বাংলা ডিওপি, এরা অনেকেই আর কি ফিল্মটা দেখেছে, সৃজিত মুখার্জি দেখেছে, হুম। তারপরে সৌকার্য ঘোষাল ভূতপরি ডিরেক্টর, এরকম অনেক ভালো ভালো লোকজন দেখেছে এবং তাদের খুব ভালো ফিডব্যাক আছে। তো আশা করছি সেই জন্য যে মানে প্রজেক্টের একটা পোটেনশিয়াল ডেফিনেটলি আছে আগামী দিনে। তো ওটাকে মানে সেটার জন্য আগে ফেস্টিভ্যালস, মেজর কিছু ফেস্টিভ্যালস আছে, ডকুমেন্টারি রিলেটেড কিছু মেজর ফেস্টিভ্যালস আছে, সেগুলোতে ঘটানো, তারপরে রিলিজের জন্য। বাহ! আর তুমি কি বলছিলাম? তোমার নিজস্ব কোনো কাজ এখন? নিজস্ব কাজ বলতে আমি এখন তো জিএ কোম্পানিতে আছি। তো প্লাস আমার তার সাথে নিজস্ব কিছু ক্লায়েন্টস থাকে যাদের মানে টুকটাক অফিস কাজ করতে হয়। তো সময়টা খুব বড় ফ্যাক্টর, মানে বিশাল বড় ফ্যাক্টর। এবার সেইটার মানে মাথায় রেখে করার প্ল্যান তো আছে। আমার ইনিশিয়ালি ২-৩ টে শর্ট ফিল্মের স্ক্রিপ্ট কি আছে এবং সেগুলো করার খুব ইচ্ছে আছে। কারণ ওই ফিল্মগুলো আমার মনে হয় খুব ভালো পটেনশিয়াল আছে। মানুষের ভাল লাগবে এবং মানে গল্প এমন এই গল্প নয় যে পৃথিবীর কেউ কোনোদিন দেখেনি। ওরম গল্প হয়েছে, ওরম গল্প দেখেছে মানুষ, কিন্তু আলাদা একটু। ওই গল্প মানে একই গল্প, মানে হয় না যে ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল। পুরো সিনেমাটা চলে, ইন্ডাস্ট্রিটা ওইভাবে, আর্ট জায়গাটাই চলে ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল করে। তো এটাও তাই আরকি। ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল থ্রিলার স্ক্রিপ্ট আছে। আমি মেজরলি থ্রিলার, ডার্ক থ্রিলার এগুলোই পছন্দ করি লিখতে। খুব quirky কিছু এন্ডিং থাকবে, ক্লাইম্যাক্স থাকবে। আর আমার মেজরলি ফিকশন বা স্ক্রিপ্ট পছন্দ। আমি খুব বেশি সমাজ পরিবর্তন করতে চাই না। তো আমার মনে হয় না যে আমার মধ্যে অত পোটেনশিয়াল ক্ষমতা আছে আমি আজ গল্প দিয়ে সমাজ পরিবর্তন করব। আর মানুষের অত ধৈর্য আছে পরিবর্তন হওয়ার আমার সিনেমা দেখে। তো এসবের আমার ওই জায়গাটা অত বেশি নেই। আমি মানুষকে চাই হলে দেখুক, সিনেমা দেখুক, এনজয় করুক। যদি আমি একটা খুব কমার্শিয়াল সিনেমা বানাই, নাচ গান ফাটিয়ে দেখুক, একদম এনজয় করে পুষ্পার মতন বেরোক। আদারওয়াইজ যেমন এই খাদান মানে পুষ্পা, তোমার এদিকে জওয়ান হচ্ছে ইদার, এরকম হয়ে বেরুক। আর যদি আমি খুব সিরিয়াস একটা কোনো গল্প বলি তাহলে সেই গল্পটা খুব সিরিয়াসলি দেখে বেরুক, কিন্তু এন্টারটেইন হয়ে বেরুক। মানে ওই আরকি, মানে এখন মানে এই যে এই কথাটা কেন আসছে, কারণ আর্ট মানে এখানে একটা কনসেপ্ট চলে যে একটা স্ট্যাটিক ফ্রেম ধরে রাখা আর্ট। তো বুঝতে হবে যে কেন আজ 1960s একটা স্ট্যাটিক ফ্রেমকে অতটা ধরে রাখা হতো। একটা স্ট্যাটিক ফ্রেম তখন আমি দেখতাম যে ফ্রেমের একটা লং শট, একটা হোয়াইট ক্যানভাসকে দেখছি এবং মানুষ ফ্রেম লেফট থেকে ঢুকলো, রাইট অব্দি হেঁটে বেরিয়ে গেল। বুদ্ধদেব দাশগুপ্তর আমরা সিনেমাতে দেখে থাকি। তখন মানুষের জীবনযাত্রাটা ওরকম ছিল। তখন মানুষ ৩০ সেকেন্ডে রিল এমন করে পাল্টাতো না। আজকের দিনে একটা মানুষকে আমরা এইভাবে রিয়াল লাইফ এ, আমাদের রিয়াল লাইফটা প্রচন্ড অ্যাকশন ওরিয়েন্টেড। আমি একটা ছবি কি করে বসে এরকম একটা শট দেখবো? এই সাইকোলজিটা বুঝতে হবে। মানে এটা আর্ট কোথায় হয়ে যাচ্ছে? আর্ট তো রিয়াল লাইফকেই রেপ্লিকেট করা। আমাদের বাস্তব জীবন থেকে ইন্সপায়ার হয়ে আর্ট করি। আমাদের মনে আছে ওই তুমি যেটা বললে আমাকে চিরঞ্জিত স্যার তখন একবার বলেছিলেন যে, এই কমার্শিয়াল সিনেমায় কাট যেটা যায় না? এটাকে লোকে খুব একটা ভাবে খুব ইজি। এটা কিন্তু ইজি নয় ব্যাপারটা করাটা। না, একদম ইজি না। আমার মনে হয় এটা যথেষ্ট বুদ্ধিদীপ্ত এবং যথেষ্ট ইন্টেলিজেন্স লাগে, এবং যাদের ইন্টেলিজেন্স এই ইন্টেলিজেন্স এর জায়গাটা মানে খুব ইম্পোর্টেন্ট। আমার মনে হয় কিছু মানুষ থাকে যাদের আরকি মানে হয় না যে Pentium 4 কম্পিউটার আর ধরো i5 প্রসেসর আরকি। দুটোর তো প্রসেসিং স্পিডটা আলাদা। মানে ইনফরমেশন নেওয়ার ক্ষমতা আর সেটাকে রিফ্লেক্ট করার, তার যে বেরোবে এই প্রসেসটা ব্রেনের উপর, আমাদের ব্রেনের উপর ডিপেন্ড করে। তো খুব ফাস্ট, খুব অ্যাকশন ওরিয়েন্টেড, অ্যাকশন মানে মারপিট বলছি না। মানে মোশনস, প্রচুর বেশি মোশনস আছে। এরকম একটা ফিল্মকে হয়তো অনেকজন, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, অনেকজন হয়তো তাদের বাফারিং প্রসেসটা স্লো বলে হয়তো নিতে পারে না। And সেই কারণে বলে যে এটা আর্টিস্টিক নয়। কারণ ওই জিনিসটা তৈরি করতে আমার মনে হয় যথেষ্ট লেভেলে একটা ইন্টেলিজেন্স লাগে, যে ইন্টেলিজেন্সটা মানে একটা মানে কি বলবো? মানে সিম্পল ব্যাপার, সিম্পল বিষয় ভাবো না। তুমি ১ মিনিটে কতটা ইনফরমেশন ডাউনলোড করছো নিজের মাথার ভেতর। তুমি যদি প্রচুর পরিমাণে ইনফরমেশন ১ মিনিটে নাও, অবভিয়াসলি তোমার মাথাটা অনেক স্পিডে কাজ করছে। সেখানে আমি মনে করো অতটা কথা বললাম, তুমি বুঝতে পারলাম না। আমি বুঝতে পারলাম না কি বলছো? না মানে আরেকবার বলো কি বললে? তাহলে তোমার ব্রেইনটা অত স্পিডে প্রসেস করছে না। সিম্পল বেসিক ফিজিক্স আরকি। মানে তুমি অতটা তাড়াতাড়ি এক্সটার্নাল ইনফরমেশনটাকে নিজের মধ্যে নিয়ে সেটাকে রিফ্লেক্ট করতে পারছো না। তো তার সাথে আর্ট আর নন আর্ট এর কোনো সম্পর্ক নেই। প্রচন্ড ফাস্ট
হাই স্পিড ফিল্ম আছে যেগুলো প্রচন্ড ফাস্ট পেস যাচ্ছে আর কি সিনেমা, প্রচন্ড আর্টিস্টিক। কেন ট্যারেন্টিনো, কোয়েন্টিন ট্যারেন্টিনো এত মানে একজন সবাই মানে সেলিব্রেট করে। ট্যারেন্টিনো ফিল্ম আরো প্রচন্ড সিনেম্যাটিক আর কি, ফাস্ট কাজ যাচ্ছে, মোশন যাচ্ছে প্রচন্ড। গাই রিচি আছে, রিসেন্ট টাইমের একজন বেবি ড্রাইভারের ডিরেক্টর, আমার নাম মনে পড়ছে না, বেবি ড্রাইভারের ডিরেক্টর যে এক্সেলেন্ট সিনেমা, আইএমডিবি তে মেজর সিনেমায় 8 এর উপর রেটিং আছে। তো কেন ভালো সিনেমা নয় সেগুলো? বেবি ড্রাইভার ইটসেলফ ইজ আ ব্রিলিয়ান্ট ফিল্ম। ওর ইন্ট্রো সিনেমাটা সিনটা একটা জাস্ট 5 মিনিটের সিকোয়েন্সে বোধহয় অ্যারাউন্ড 57 না 60 কাটস, আমার এক্সাক্ট নাম্বারটা মনে হয় 57 না 60 কাটস আছে আর কি। যেটা মানে বোধহয় মোস্ট প্রবাবলি গিনিস বুকে বা কোনো একটা তোমার এরকম ধরনের কোনো একটা জায়গায়, মানে ফিল্মের কোনো একটা আর্কাইভাল জায়গায় আর কি এটার মানে মেনশন আছে যে এতগুলো কাটস ইউজ করেছে 5 মিনিটের মধ্যে। তো প্রচন্ড হাই পেস সিনেমা। তো আর্টটা ওইভাবে ডিসাইড হয় না যে আচ্ছা এটা স্লো, স্টেডি, স্ট্যাটিক মানে খুব আর্টিস্টিক হয়ে গেল আর প্রচুর কাটস আছে মানে আর্টিস্টিক নয়। না, না একদম নয়। মানে এটা তো স্টোরি টেলিং এর স্টাইল হুম, একটা। হুম। কে কিভাবে গল্পটাকে বলতে চাইছে। হুম। স্যার আমরা আজকে খুব সুন্দর আলোচনা করলাম। রাজনীতির সাথে কথা বলতে থাকলে আজকে আড্ডা শেষই করতে পারবো না। তো আজকে আমরা শেষের দিকে এসে গেছি। একদম। তো আশা করবো তোমার সাথে আমরা আরো অন্যভাবে চৌকাটা কাজ করতে পারবে। কিছু, কিছু কাজের কথা আমরা এগোচ্ছিও। আমার তো একদম ডেফিনিটলি। তো আমাদের চৌকাটা টিমের সাথে রাজদীপ কথা বলেছে কিছুদিন আগে। সেটা এখনই জানিয়ে রাখি। এখন কোনো কিছু ফাইনাল না। বাট যদি আমাদের চৌকাটা টিমের সঙ্গে অ্যাপ্রুভাল আসে, রাজদীপ যদি ঠিকঠাক মানে হয়ে যায় কখনো, তাহলে হয়তো আমরা আবার রাজদীপকে একজন ডিরেক্টর হিসেবে আমরা এখানে দেখতে পারি। তো যাই হোক, তুমি যদি তোমার কোনো নতুন কেউ যে সিনেমা নিয়ে পড়াশোনা করছে বা কাজ শিখতে চায় বা যে কোনো আ কোথাও একটা যে কাজ পিচ করতে চায়, তোমার এক্সপেরিয়েন্স থেকে বা যে এক ফিল্ম বানাতে চায়, তুমি যদি কাউকে কোনো ইন্সপায়ারিং কিছু বলতে চাও দর্শকদের, তুমি বলতে পারো। দর্শকদের আমি এটাই বলতে চাই যে মানে ফিল্ম অ্যাজ এ ফিল্ম মানে ইন্ডাস্ট্রি, এটা একটা হিউজ ইন্ডাস্ট্রি। তো যেখানে যদি কেউ আর কি রাতারাতি স্টার হয়ে যাবো ভেবে এখনকার দিনে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য এসবের জন্য হচ্ছে, বাট সেগুলো খুব ক্ষণস্থায়ী। এগুলোর কোনো মানে ফিউচার নেই, এগুলো লং টার্মে কোনো ইয়ে নেই। তো যদি ইন্ডাস্ট্রিতে এসে সার্ভাইভ করতে হয়, ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন থাকতে হয়, তাহলে এটা প্রচন্ড ডিফিকাল্ট একটা ফিল্ড। প্রচন্ড পড়াশোনা করতে হয়, প্রচন্ড শিখতে হয়, জিনিসকে জানতে হয় খুব ডেডিকেটেডলি। অন্য ফিল্ডের থেকে তোমাকে অনেক বেশি সময় দিতে হয়, এটা নিয়েই পড়ে থাকতে হয়। প্রচুর পরিমাণে সিনেমা দেখতে হয়। বিভিন্ন সিনেমা, বিভিন্ন দেশের, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের যত যা খারাপ ভালো না মানে বাছবিচার না করে সিনেমা দেখতে থাকো। একটা পয়েন্টে তোমার মাথা নিজের থেকে ফিল্টার করতে শুরু করে দেবে। এখন কিছু বুঝতে হবে না। লোক খুব কলেজে পড়ে যারা তো ১ম দিকেই আরকি খুব এরকম ধরনের ভাবনা চিন্তায় চলে যায় যে আচ্ছা সাউন্ড অফ করে জাস্ট এডিটটা দেখি। এই এডিট অফ করে দেখি। এসব কিচ্ছু করতে হবে না। জাস্ট সিনেমাটা এনজয় করো। অ্যাজ অ্যান অডিয়েন্স দেখো আর জাস্ট ভালো লাগবে, মানে যে ক্যারেক্টারদের সাথে ফিল করো, এনজয় করো। ওটা তোমার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকতে থাকবে। এই ইনফরমেশন তোমার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকছে আর ওটা তোমার কাজে রিফ্লেক্ট করবে ৫ বছর পর। তো এইটাই হচ্ছে একটা প্রসেস। প্রচুর পরিমাণে সিনেমা দেখতে থাকো। সেটার প্র্যাকটিক্যাল ইউজ কি? যে তুমি নিজে শর্ট ফিল্মস বানাতে পারো, ফেস্টিভ্যালস এর জন্য পাঠাতে পারো। ফেস্টিভ্যালস এর সিনেমা যদি দেখো, সেখানে তোমার আইডিয়াস হবে যে মানে কি ধরনের সার্কিটে ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে। সেই জিনিসটা তোমাকে বিল্ড আপ করবে কমার্শিয়াল জায়গায় কাজ করার জন্য। কারণ তুমি যদি একটা মানে ফেস্টিভ্যাল হচ্ছে তোমাকে এমনভাবে তৈরি করে যে তোমার স্কিলসটা প্রচন্ড ডেভেলপ করে যায়, এবং সেই ক্ষেত্রে তুমি যখন কমার্শিয়াল মিডিয়ামে এসে কাজ করবে, কমার্শিয়াল মিডিয়ামের প্রবলেম যেটা হয় যে এখানে তোমাকে একটা হিউজ সেটআপ, প্রোডাকশন, একটা মেজর অ্যামাউন্টের লোকের অডিয়েন্সকে মাথায় রেখে কাজ করতে হয়, যেটা মিডিয়ামটা অনেক বড়। ফেস্টিভ্যাল অনেক সেই ফেস্টিভ্যাল ফিল্মস অনেক মাত্রায় ছোট। মানে তুমি এখানে ৫০ জন মানুষকে কনভিন্স করছো, ওখানে তুমি ৫ লাখ মানুষকে কনভিন্স করতে হচ্ছে। তো সেই এই যে এটা হচ্ছে ওয়ে আউট, এবং মানে ফিল্ম ইন্ডাস্ট্রি খুব ভোলাটাইল একটা ফিল্ড আরকি। এখানে যদি কেউ মনে করো মানে যে সাকসেস পাবোই পাবো, তার কোনো গ্যারান্টি নেই আরকি। সিম্পল। ডাক্তার, ইঞ্জিনিয়ার যেকোনো ফিল্ডে চলে যাও, একটা গ্যারান্টি থাকে যে তুমি এইভাবে কাজ করে যাচ্ছ, ১০ বছর পর গিয়ে এই জায়গায় পৌঁছাবে। এখানে মানে শাহরুখ খানেরও হয়তো প্রবাবলি কোনো গ্যারান্টি নেই। তো আমাদের তো নেই আরকি, মানে এটাই হচ্ছে ব্যাপার। তো এই জিনিসটা মাথায় রেখেই ঢোকা উচিত। এখানে ওরকম মাইন্ডসেট নিয়ে থাকা উচিত নয় যে মানে আরে হচ্ছে না মানে খুব ডিপ্রেশন আরকি। তাহলে এই ফিল্ডটা নয় আরকি। এই ফিল্ডটাতে এক্সট্রিম স্ট্রাগল আছে, আর এই স্ট্রাগলটা যার পছন্দ, মানে যার আমি স্ট্রাগল বলি না। যাই হোক, সরি। হ্যাঁ, মানে না মানে স্ট্রাগল বলো না, এটাই এক্সাক্টলি আমারও পয়েন্ট তাই যে ওটা স্ট্রাগল নয়। তো কেউ যদি ওটাকে স্ট্রাগল ভেবে কাজ করতে নামো, মানে এখানে খুব স্ট্রাগল আছে, তাহলে কিন্তু হবে না। আমি জীবনের যে কাজটা করতে চেয়েছিলাম, রাইট। সেই কাজটা করতে পারছি। এটাই আমি ভাগ্যবান। এটাই আমি যখন এটা করতে পারতাম না, গ্রেটফুলনেসটা আমি করতে পারতাম না, তখন আমার মাথায় যেটা চলতো, Right. আমার কাছে সেটা স্ট্রাগল। একদম। তো আমি গ্রেটফুল ভগবানের কাছে। একদম এই মাইন্ডসেটটা সবার হওয়া উচিত। মানে এটা হচ্ছে খুব একটা ভালো কথা বললে যে এই মাইন্ডসেটটা এইটা সবার হওয়া উচিত। মানে এটা স্ট্রাগল নয় অ্যাকচুয়ালি। এখানে তোমাকে যতই নিচে তুমি পড়ে যাও না কেন, ওটা স্ট্রাগল নয়, পার্ট অফ দ্য জার্নি। সরি তোমায় কাটলাম। না, 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 মানে একদম ঠিক। তো আমরা কনভারসেশন, গল্প তো, আড্ডা তো।
শেষের দিকে আমরা এসে গেছি। তো আমাদের বৈঠকখানাতে আসার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। আরে আমি জানলাম আমাকে অনেক কিছু অনেক ধন্যবাদ যে মানে আমাকে ডাকার জন্য। একদমই না। ভালো আশা করব আরো কাজ করবো একসঙ্গে। তো আজকের মতো শেষ করছি। নমস্কার। নমস্কার, নমস্কার অডিয়েন্স নমস্কার। খুব ভালো লাগলো এসে। খুব এনজয় করলাম। থ্যাংক ইউ। তো দর্শকরা যেটা বলেছিলাম আমরা আজকে অনেক কিছু জানবো। আমরা RRR এর সঙ্গে নতুনভাবে আলোচনা হলো আমাদের। অ্যাড ফিল্ম নিয়ে জানলাম যেটা এখন অব্দি আমাদের অনেক প্রশ্ন ছিল। সিনেমা নিয়ে জানলাম, অনেক কিছু নিয়ে কথা হলো। অনেক কিছু টিপস কিন্তু রাজদীপ দিয়েছে যারা নতুন ফিল্ম মেকার তাদের জন্য অনেক কাজে লাগবে আমার মনে হয়। তো ব্যাস এইটুকুই। সিনেমা দেখুন, বাংলা সিনেমার পাশে দাঁড়ান, সব ধরনের সিনেমার পাশে দাঁড়ান যেটা বলব। এবং আশা করব একটা দিন আসবে বাংলা সিনেমায় এবং সেই সিনেমার জার্নিটা আমিও পার্ট হব বা রাজদীপের পার্ট আমরা সবাই পার্ট হব এই যাত্রাটা তুলে দেওয়ার জন্য। সেদিনকে আমাদেরকে এটা বলতে হবে না যে প্লিজ বাংলা সিনেমার পাশে দাঁড়ান। আপনারা বলবো আপনার মন খুলে বুক ঠুকে বাংলা সিনেমা দেখুন। আর সেটা আমি বাংলাতে না অন্য জায়গায় দাঁড়িয়ে বলবো। এটা আমার স্বপ্ন কোনোদিন। তো জানি না হবে কি হবে না। তো আপনারা দেখুন, পাশে থাকুন, কাজ করুন। আর যেটা বলছিলাম কমেন্ট করুন কেমন লাগলো। যদি কিছু জানতে হয় আরো জানান। যদি কাউকে অতিথি হিসেবে দেখতে চান এখানে কমেন্টে জানান। আমরা চেষ্টা করব নিয়ে আসার জন্য। নিজের বাড়ির সবাই ভালো রাখুন। তো আজকে বলে শেষ করছি। নমস্কার।